এতক্ষণও মহারাজের ঘুম ভাঙল না। প্রতিদিন এত লেট করে কলেজে গেলে কিভাবে হবে? ধ্যাত, এত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম। রাখ তোর স্বপ্ন। কয়টা বাজে সে খেয়াল আছে কি? কয়টা আর হবে? 7টা। এখনো সকাল হয়নি সেটাই বলতে পারতি। ঘড়ির দিকে তাকিয়ে দেখ। ঘড়ির দিকে তাকিয়ে আমি শেষ। 8:30 বেজে গেছে। একটু আগে ডাক দিবা তো? আমি তো সেই 7টা থেকেই ডাকছি। তোর কি এত সহজে ঘুম ভাঙে? আমি আর কিছু না বলে ফ্রেশ হতে দৌড়ালাম। আম্মু গেলাম। কিছু খেয়ে যা। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা, সাবধানে যাস। ওকে বাই। আমি আর আম্মু কথা বললাম এতক্ষণ। বাইকটা বের করলাম। কলেজ অনেক দূরে না, বাইক দিয়ে গেলে 10 মিনিট লাগে। আপনাদের তো পরিচয় দেওয়া হয়নি। যেতে 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 পরিচয় পর্বটা সেরে ফেলি। আমি জুবাইর আলম নুহাস, ডাকনাম নিলয়। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। বাবা ঢাকার নামি দামি ব্যবসায়ী। ব্যবসার কাজে প্রায় দেশের বাইরে থাকেন। আম্মু গৃহিণী। আমার বড় একটা বোন আছে, আমার থেকে 1 বছরের সিনিয়র। পরিচয় দিতে দিতে কলেজে পৌঁছে গেলাম। কিরে, তোর আজকেও লেট? আর বলিস না। হয়েছে, ক্লাস চল এখন। ক্লাসে গেলাম, কিন্তু ক্লাসে আমার মন বসে না। তাই একটা ক্লাস শেষ করে আমি আর রাফি বাইরে চলে আসলাম। আড্ডা দিচ্ছি দুজনে। হঠাৎ কেউ আমার কলার ধরলো। আমার আর বুঝতে বাকি নেই কে। যা ভাবছেন তা কিন্তু না, আমি এখনো সিঙ্গেল। আমার বড় আপু আমার কলার ধরেছে। ওই ক্লাস টাইমে বাইরে আড্ডা দিচ্ছিস কেন? ক্লাসে ভালো লাগছিল না রে। আমরা বন্ধুর মতোই, তাই একে অপরকে তুই করেই বলি। সেটা লাগবে কেন? সেটাই তো। তোর একটা সুন্দরী বান্ধবীর সাথে আমার সেটিং করিয়ে দে না। সবসময় আপুকে এমন কথা বলে রাগাই। তুই আবার শুরু হয়ে গেলি? এই নিলয়, আমি কিন্তু তোর সাথে প্রেম করতে রাজি আছি। রিয়া আপু আমার ক্লাসমেট। তুই আবারও? তোর এই রাগী আপুর জন্য তুই আজ সিঙ্গেল। নইলে এমন একটা কিউট ছেলে কি সিঙ্গেল থাকে নাকি? তুই থামবি? এ শোন না, তোর ভাইটা আসলে খুব কিউট রে। রিয়াকে না দিলে আমাকে দিয়ে দে। রাত্রি আপু আমার ক্লাসমেট হয়েছে এখন। তোমরা আমাকে ভাগ করে নিয়ে যাও। তুই ওই ক্লাসে যা, বড়দের মাঝে কথা বলছিস। লজ্জা শরমের মাথা খেয়েছিস নাকি? এখন আমার দোষ হয়ে গেল? যা, তোর সাথে আর কথাই বলবো না। এমন করে বলার কি আছে? তোরা চুপ কর। আরো কিছুক্ষণ কলেজে দুষ্টামি করে বাসায় ফিরলাম। বাসায় ফিরে কলিং বেল দিলাম। আমি আবার একবার কলিং বেল দেই না, একাধারে দিতেই থাকি। নিজের বাড়ি বলে কথা। এত বেল বাজাতে হয়? ওই হতচ্ছাড়া, আমি তোর মতো কানে কম শুনি না, একবার ডাকলেই শুনি। আম্মু, আম্মু খেতে দাও তো, খিদে পেয়েছে আমার। খাবার রেডি হয়নি। কি এত বড় অত্যাচার এতটুকু একটা ছেলের উপরে? রুমে গিয়ে শুয়ে থাক, কিছুক্ষণের মধ্যেই খাবার রেডি হয়ে যাবে। লাগবে না, আমি গেলাম। নিজের রুমে এসে শুয়ে আছি আর ফেসবুক চালাচ্ছি। আমার কিউট ভাইটা কি করে? আমি মন খারাপ করে চলে আসায় এখন রাগ ভাঙাতে আসছে। কিছু করে না। আপনি এখন আসতে পারেন। আমি একটু একা থাকতে চাই। একটু ভাব নিলাম। ছোটটা কি বেশি রাগ করেছে? না, আমি কারোর উপরে রাগ করি না। আমার ভালো ভাইয়া রাগ করে না। বিকালে নতুন একটা বান্ধবীর বাসায় নিয়ে যাব। কি সত্যি? 3 সত্যি। থ্যাংক ইউ আপু। হয়েছে, এখন খেতে আয়। না, আমি খাবো না। আচ্ছা বস, আমি খাইয়ে দিচ্ছি। আপুর বান্ধবীদের বাসায় ঘুরতে যেতে আমার খুবই ভালো লাগে। আমি রাগ করলে নানা কথা বলে, সে রাগ আপু ভাঙায়। আপু খাইয়ে দিল। বিকেলে আপুর ডাক। কে রে, রেডি হবি না? 5 মিনিট। তাড়াতাড়ি। বাইকটা নিয়ে বের হলাম। তুই হেঁটে চলে যা, আমি বাইক দিয়ে যাচ্ছি। শয়তান, ফাজলামি বাদ দিয়ে চল। চল। এই প্রথম আপুর এই বান্ধবীর বাসায় গেলাম। কয়েকদিন আগে আমাদের এখানে এসেছে। আপুর সাথে নতুন বন্ধুত্ব, তাই আমি এখনো চিনি না বা আগে দেখিনি। আর কলেজেও গত কয়েকদিন যাওয়া হয়নি, তাই দেখিনি। আমি আপুর সব বান্ধবীদের চিনি, সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমার আবার অনেক শখ সিনিয়র আপুর সাথে প্রেম করব। রাস্তায় আপুর সাথে দুষ্টামি করতে করতে আপুর নতুন বান্ধবীর বাসায় পৌঁছে গেলাম। বেশি দূরে না বাসাটা আমাদের বাসা থেকে। আপু কলিং বেল দিল, আমাকে দিতে দেয় না। যা ফাজিল। আমি একজন ভদ্র মহিলা দরজা খুলে দিলেন। তুমি রুহি? আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? এটা আমার ভাই নিলয়। ভালো। তুমি কেমন আছো? মায়া বাসায় আছে? হ্যাঁ, ভেতরে আসো, ভুলেই গিয়েছিলাম। দুজনে ভিতরে গেলাম। আমাকে সাথে নিয়েই আপু একটা রুমের দিকে যেতে লাগলো। রুমের ভিতরে গেলাম,
কিন্তু রুমে কেউ নেই। ওয়াশরুম থেকে শব্দ আসলো। আমি আর আপু বসলাম। একটু পরে ওয়াশরুম থেকে একটা মেয়ে বেরিয়ে আসলো। আমি মনে হয় অজ্ঞান হয়ে যাব। কি দেখছি? আমি পুরাই ক্রাশ। আমি হা হয়ে গেলাম। জীবনে প্রথম কোনো মেয়েকে দেখে এমন অনুভূতি হচ্ছে। কোথাও হারিয়ে যাচ্ছি আমি। হালকা নেভি ব্লু কালারের 3 পিস পরছে। গায়ের রং অনেক ফর্সা না, তবে চোখে প্রচন্ড রকমের মায়া, অন্যরকম একটা নেশা। এই নিলয়, হ্যাঁ হ্যাঁ, হুম। তোর অপেক্ষায় ছিলাম। কি কণ্ঠস্বর! একটু লেট হয়ে গেল। কেমন আছিস? আর বাসা ঠিকমতো চিনতে পেরেছিস তো? ওহ, ভুলে গিয়েছিলাম। এটা হচ্ছে আমার ছোট ভাই নিলয়, আর নিলয় এটা হচ্ছে আমার নতুন বান্ধবী মায়া। হাই, আই এম মায়া। নাইস টু মিট ইউ। আই এম নিলয়। নাইস টু মিট ইউ টু। হ্যান্ডশেক করলাম। মায়ের স্পর্শটা আমার ভেতরে অন্য এক অনুভূতি সৃষ্টি করতে পুরো শরীরে বিদ্যুৎ বয়ে গেল। আমি চুপ করে আপু আর মায়ের কথা শুনছি। কোনো মাঝে বারবার হারিয়ে যাচ্ছে। নামটা যেমন মায়া, চোখেও তার চেয়ে বেশি মায়া। আমার তো পুরো নেশা হয়ে যাচ্ছে। ও চোখেই হারিয়ে যাচ্ছি। অনেক সুন্দরী না, তবে মুখে একটা মায়া মায়া ভাব আছে যা আমাকে পাগল করে দিচ্ছে। একটু পরে একটা মেয়ে আসলো, ক্লাস 6-এ পড়ে। কথাই বুঝলাম এটা মায়ার একমাত্র ছোট বোন, আমার শালী। এই মায়াকে খুব পছন্দ হয়ে গেছে, তাই সাথে সাথে শালী আরো কিছুক্ষণ কথা বললো। আপু মায়া। আমি মায়ের দিকে তাকিয়ে আছি। পুরাই ফিদা হয়ে গেছি আমি। মায়ের ছোট বোনটাও মায়ের মধ্যে একটু। বাসায় ফেরার সময় এই আপু। বল। আপু শুনছি, বল। আপু শোন না, কিছু বলা থাকতে বল। তোর বান্ধবী কি যেন নাম? মায়া। কি হয়েছে সেটা তো বলবি। মায়াকে তোর ভাবি বানালে কেমন হয়? আমরা ভাই বোন বন্ধুর মতো, তাই সরাসরি বলেই দিলাম। আর আমার লজ্জা শরম এমনিতেই কম। ওই তোর ফাজলামো রাখবি? কি? আমার সিরিয়াস কথাটা তোর কাছে ফাইজলামো মনে হচ্ছে? তা নয় তো কি। আচ্ছা যা, আমি তো ফাইজলামি করি, আমার সাথে আর কথা বলতে হবে না। কি হলো আবার? আমি নিশ্চুপ। আমি জানি আমি রাগ করলে আপু থাকতে পারে না। কথা বলতে বলতে বাসায় চলে এসেছি। নামেন, চলে আসছি। নামেন মানে? আমাকে আপনি বলছিস কেন? আমি আর কিছু না বলে আপুকে নামিয়ে বাইকটা নিয়ে চলে আসলাম বন্ধুদের আড্ডায়। কিরে, কেমন আছিস সবাই? ভালোই। তোর কি খবর? আমার খবর? এখানে তুই মাত্র আসলি? সেটাই তো, আমার খবর খুব ভালো। এই আজকে তোকে এত খুশি খুশি লাগছে কেন রে? ব্যাপারটা কি? ওই আর কি। এই আর কি মানে? আমি এক মেয়ের উপর ক্রাশ খাইছি। হাল্লা গো, তুমি কোথায় আছো? একটা দড়ি ফালাও, আমি এই পৃথিবীতে থাকতে চাই না। কেন, তোর আবার কি হলো? তোর আবার কোনো মেয়ে পছন্দ হয়? ভাবতে খুশিতে আমার চোখ দিয়ে পানি চলে এসেছে। কেন রে, চোখ দিয়ে পানি কেন আসলো? আর ট্রিট দিবি সেই খুশিতে। সবার মুখে বিজয়ের হাসি। আজ আমার পকেটের 14টা বাজলো বলে। তা মেয়েটা কে রে? দোস্ত, কে সেই ভাগ্যবতী? আপুর নতুন বান্ধবী। কি? তোরা কি জানিস না আমার সিনিয়র কাউকে ভালোবাসার ইচ্ছা সেই ছোটবেলা থেকেই? জানি, কিন্তু তা সত্যি করবি সেটা ভাবিনি। মেয়েটার চোখের দিকে তাকিয়েই আমি শেষ। এত মায়া, উফ কি বলবো। কলেজে গেলে দেখাস কিন্তু। তোদের ছোট ভাইয়ের বউ তোরা না দেখলে কে দেখবে? আমাদের ভাবে হয়, বুঝলি? ভাবি হয়। বুঝলাম। অনেকক্ষণ আড্ডা দিলাম, ওদের সবাইকে ট্রিট দিলাম। কি আর করার, আমার এই প্রথম ওদের ট্রিট দিতে ভালো লাগলো। অনেক রাত হয়ে গেছে, তাই সবাই সবার বাসায় চলে গেলাম। আজ মাত্র একটা কলিং বেল দিলাম, আগে কখনো একটা বেল দেইনি। প্রায় সাথে সাথে দরজা খুলে দিল। এ তো আমার আদরের বড় বোনটা। আমি তো আবার আজকে রাগ করে আসি। আমি কোনো কথা না বলে নিজের রুমে এসে দরজা বন্ধ করে দিলাম। একটু বেশি রাগ করছি, না হলে মায়াকে আমার জন্য মেনে নিবে না। আপু পিছন থেকে ডাকছে, এই নিলয়, খেয়ে যা। নিশ্চুপ। প্লিজ ভালো ভাই আমার, খেয়ে যা। আমি না খেলে তো আবার আপু খাবে না, তাই ফ্রেশ হয়ে খেতে বসলাম। চুপ করে খাওয়া শুরু করলাম। রাগ করেছিস? নিশ্চুপ। কি রে, চুপ করে আছিস কেন? খাওয়ার সময় কথা বলা ভালো না। খাওয়া শেষ করে সোজা নিজের রুমে। আপু ডেকেছিল কিন্তু শুনিনি। শুয়ে শুয়ে মায়ার কথা ভাবছি। যে কোনো মূল্যে মায়াকে আমার লাগবেই। মায়াকে ছাড়া আমার চলবে না। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল করিনি। সকালে আপুর ডাকে ঘুম ভাঙলো। এই নিলয়, কলেজে যাবি না? না, আমি ঘুমাবো, আপনি এখন আসতে পারেন। প্লিজ আমার ভালো ভাইয়াটা, রাগ করিস না। আমি কেন আপনার উপর রাগ করব? প্লিজ এমন করিস না। কি লাগবে বল। কিছু না। দেখ, মা তোর থেকে বড়, এটা হয় না, একটু বোঝার চেষ্টা কর। আমি কিছু বুঝি না। তুই বুঝছিস না কেন? আপনি এখন আসুন।
আচ্ছা, আমি মায়ের সাথে কথা বলে দেখি। শুধু কথা বললে হবে না, রাজি করাতে হবে। এবার খুশি? খুব খুশি। এখন কলেজে চল। একটু ওয়েট, আমি যাচ্ছি আর আসছি। এরপর দুই ভাই বোন কলেজে গেলাম। এই রুহি, কারোটাকে পিছনে দেখলাম, দুজনেই আমি এবার শেষ। মায়াকে যা লাগছে না, খোলা চুলে, ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে হালকা নীল আইশ্যাড, সব মিলিয়ে একদম পারফেক্ট। কি রে? কেমন আছিস? আছি ভালোই। তা নিলয় কেমন আছো? আপু আমাকে একটু ধাক্কা দিল। হ্যাঁ ভালো। তুমি কেমন আছো? আমিও ভালো। আচ্ছা, তুই ক্লাসে যা। কি করার, একটু এগিয়ে দেখি রাফিয়ার আলামিন বসে আড্ডা দিচ্ছে। আমিও যোগদান করলাম। কিরে, এত দেরি কেন? আর বলিস না, আপুর সাথে রাগ করছিলাম। কেন, কি হলো আবার? আরে মায়াকে মেনে নেবে না বলেছিল তাই। ও, চল এখন ভাবিকে দেখে আসি। চল। তিনজন মায়ের পিছু নিলাম। মায়াকে দেখার পর, দোস্ত তোর চয়েস আছে রে। দোস্ত, ভাবি আসলেই সুন্দরী। ওই স্যার পাম মারিস না। পাম না রে, সত্যি। হয়েছে, চল এখন ক্লাসে। আপু বাইরে দেখলে আমার 14টা বাজবে। চল। কয়টা ক্লাস করে বের হয়ে গেলাম। ক্লাসে কি আর এখন মন বসবে নাকি? বের হতেই দেখি আমার মায়াপরীটা গাছের নিচে একা একা বসে আছে। কি গো মায়াপরী, একা একা আমার কথাই ভাবছিলে নাকি? ও নিলয়, বসো এখানে। আপু কোথায়? রুহি তো বাসায় চলে গেছে। ওর নাকি বাসায় কি কাজ আছে। ও, তা একা একা বসে কার কথা ভাবছিলে? বিএফ এর কথা নাকি? কথাটা বলতে খারাপ লাগলো, কিন্তু জিজ্ঞাসা তো করতেই হবে। কি যে বলো, আমার আবার বিএফ? কথাটা শেষ করতে পারলাম না। আরে নিলয়, এখানে কি করিস? মেয়েদের সাথে কথা বলছিস? আরে আপু, কি যে বলো তুমি, আমি কি সেরকম ছেলে নাকি? আচ্ছা রোহিণী, আসল কথাটা বলেই ফেলি, না হলে দেরি হয়ে যেতে পারে। কি এমন কথা যা আপুর সামনে বলা যাবে না, আবার দেরিও হয়ে যেতে পারে? ঠিক বুঝলাম না। আসলে কিভাবে যে বলি। আরে বলে ফেলো তো। আসলে নিলয়, আমি তোকে খুব ভালোবাসি। আমাকে ভালোবাসবি? খুব ভালোবাসি রে তোকে। রোহি সব সময় তোর সাথে থাকে বলে বলতে পারি না, কিন্তু আজ বলেই দিলাম। প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। এক নিঃশ্বাসে সবগুলো কথা বলে ফেললো রাত্রি আপু। রাত্রি, তুই এগুলো কি বলছিস? তুই কি জানিস না যে নিলয়কে আমি সেই কবে থেকে পছন্দ করি? আরে তোমরা এমন মজা করছো কেন? আর ভালোবাসা নিয়ে কেউ মজা করে? মায়া অবাক হয়ে তাকিয়ে আছে আর আমাদের কথা শুনছে। মজা না, সত্যি তোকে খুব ভালোবাসি। আমিও মজা করছি না। না, এটা কখনোই হতে পারে না। কেন হতে পারে না রে? আমরা কি দেখতে খারাপ? না, তোমরা দেখতে খারাপ কেন হবে? প্রথম কারণ, তোমাদের আমি ওই নজরে কখনো দেখিনি, আর দ্বিতীয়ত আমি অন্য কাউকে ভালোবাসি। আপুর চোখে পানিটা অলমল করছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে। আর কিছু না বলে রাত্রি আপু কান্না করতে করতে চলে গেল। এরপর রিয়া আপু আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে চলে গেল। আমি ধপাস করে বসে পড়লাম। কি হলো নিলয়, শরীর খারাপ লাগছে নাকি? আমার মাথায় রিয়া আর রাত্রি আপুর কথা ঘুরছে। কি হলো, কিছুই বুঝতে পারলাম না। আর তুমি কাকে ভালোবাসো যে ওদের মতো সুন্দরী দুইটা মেয়েকে দ্বিতীয়বার না ভেবে ফিরিয়ে দিলে? সে অন্য কেউ নয়, সেটা তুমি। তোমাকে সেদিন প্রথম দেখে খুব ভালোবেসে ফেলেছি, আর তোমার জন্য যে কাউকে আমি ফিরিয়ে দিতে দ্বিতীয়বার ভাববো না। এখন ভালোবাসা না বাসা তোমার হাতে। আমার মনের কথা আমি বলে দিলাম। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেললাম। কি বললাম কিছুই বুঝলাম না, যা মুখে এসেছে সব বলে দিয়েছি। দেখো নিলয়, আমি তোমার থেকে বয়সে বড়, আর এটা কোনোভাবেই সম্ভব না। আর সমাজের লোকেরা কি ভাববে? তোমার জন্য এটাই ভালো হবে, আমাকে ভুলে যাও। কথাগুলো বলেই চলে গেল। আমি ওখানে বসে আছি, চোখে কিছু তরল অনুভব করলাম। শেষ কবে কান্না করেছি মনে নেই। কিছুক্ষণ পরে বাইকটা নিয়ে ক্যাম্পাস ত্যাগ করলাম। বাসায় গেলাম না, আলামিনা রাফিকে ফোন দিয়ে আনলাম। একটা বাড়ি গিয়ে খুব ড্রিঙ্কস করলাম। ওরা আমাকে অনেক নিষেধ করেছে। হঠাৎ আমি আমার ভারসাম্য হারাচ্ছি। তারপর কিছু কিছু মনে আছে। রাফিয়ে আর আলামিন আমাকে বাসায় পৌঁছে দিয়ে গেল। আম্মু আর আপু আমার এই অবস্থা দেখে রীতিমতো ভয় পেয়ে গেছে, কারণ এর আগে কখনো আমি এমন নেশা করে বাসায় আসিনি। খুব সামান্যই ড্রিঙ্কস করতাম, বন্ধুদের পার্টি থাকলে, এছাড়া কখনো ড্রিঙ্কস করতাম না। রাফিয়ার আলামিন আমাকে ধরে আমার রুমে দিয়ে গেল। তারপর আর কিছু মনে নেই। পরের দিন ঘুম ভাঙলো। অনেক বেলা হয়ে গেছে মনে হলো। আমার ঘুম, কিছুক্ষণের মধ্যেই আপু হাজির। তোর কি হয়েছিল রে? এমন ড্রিঙ্কস করে তো আগে বাসে আসিসনি। না, এমনি মাথাটা এখনো ভার হয়ে আছে। আপু লেবু শরবত খাইয়ে দিয়ে গেল। আমি ফ্রেশ হয়ে শুয়ে আছি, ভাবছি মায়ার কথা। আমার সাথে এমনটা না করলেও পারতো। নিজের থেকে বয়সে ছোট ছেলেদের কি ভালোবাসা যায় না? সারাদিন পরে বিকালে একটু বাইরে বের হলাম। চায়ের দোকানের সামনে আমি, রাফি আর আলামিন বসে চা খাচ্ছি আর আড্ডা দিচ্ছি। কালকের ঘটনা খুলে বললাম।
এমন সময় পাশের গার্লস স্কুলটা ছুটি দিল। একটু পরে দেখি নিশা বের হচ্ছে। নিশা হচ্ছে মায়ার ছোট বোনের নাম। কিরে শালি, নিলয় ভাইয়া, তুমি আমাকে শালি বললে কেন? তোর বোনকে যদি আমি বিয়ে করি তাহলে তুই আমার কি হবি? শালি হব, কিন্তু আপুকে বিয়ে করবে মানে কি? কেন, আমাকে কি তোর বোনের সাথে মানাবে না? দেখতে তো ভালোই, তবে কথা শেষ করার আগেই হাতে 2টা ক্যাডবেরি ডেইরি মিল্ক ধরিয়ে দিলাম। তুমি তো আমার আপুর জন্য একদম পারফেক্ট। অনেক পাকামো হয়েছে, এখন বাইকে বসে পড়ো। কেন? তোকে কিডন্যাপ করব, হয়েছে? ওরে বাবা, আমি তো ভয় পেয়ে গেছি। এবার ওর হুম। এই তোর আপুর ফোন নাম্বারটা দে। আপু তো ফোন ব্যবহার করে না। এই নে। 01। গুড গার্ল। ফুচকা খাবি? না, ফুচকা খেতে গেলে অনেক দেরি হয়ে যাবে। ওকে। নিশাকে বাড়িতে পৌঁছে দিয়ে গেলাম। বাসায় এসে শুয়ে আছি। একটু পরে মায়াকে কল দিলাম। টুট টুট। হ্যালো। কি মিষ্টি কণ্ঠস্বর। আবারও ওর প্রেমে পড়ে গেলাম। হ্যাঁ, কে বলছেন? আমি কে? তুমি তো মায়া। এত রাতে ফোন করে মজা করছেন? আরে মায়াপরি, রাগ করো কেন? নিলয়, তুমি এত রাতে কি মনে করে? তোমাকে ফোন করতে আবার কিছু মনে করতে হয় নাকি? তোমাকে মনে করেই ফোন দিলাম। দেখো নিলয়, আমি আগেই বলেছি এটা কোনোভাবেই সম্ভব না। শুধু শুধু তোমার সময় নষ্ট করো না। দেখো, আমি বলছিলাম যে, যা, কথা শেষ করার আগেই কেটে দিল। কি আর করার, মায়ের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে আপুর ডাকে ঘুম ভাঙলো। এটা কি করলি? কি করলাম আবার? কলেজে যাবি না? দেখ, মায়াকে নিয়ে কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, তুই দিলি সব শেষ করে। হয়েছে, এখন রেডি হয়ে খেতে আয়, কলেজে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। যা এখান থেকে। আপু চলে গেল। মায়ের কথা ভাবতে ভাবতে উঠে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসলাম। কিরে, মায়াকে কিছু বলেছিলি? না, আজ কলেজে গিয়ে বলবো, দেখি কি বলে। যদি রাজি না হয়। সব সময় নেগেটিভ ভাবা বন্ধ করতো। আচ্ছা, এখন খাওয়া শেষ কর। এরপর দুজনে খাওয়া দাওয়া শেষ করে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। কলেজে এসে আমি রাফিয়ার আলামিনের সাথে চলে গেলাম। আপু চলে গেল। ক্লাস করছিলাম, এমন সময় আপুর ফোন। হ্যালো আপু। তুই কোথায়? আমি তো ক্লাসে। এখনই গাছতলায় চলে আয়। এত জরুরি দরকার কেন? তুই আসবি? আসছি। চলে গেলাম গাছতলায়। দেখি আপু, মায়া, রিয়া আর রাত্রি আপুও আছে সাথে। কি রে, এত জরুরি তলব কেন? এইদিকে আয়। আমাকে একটু দূরে নিয়ে গেল আপু। আরে কি হয়েছে সেটা তো বলবি তো। মাকে তোর কথা বলছিলাম। তারপর? এটা নাকি কোনোভাবেই সম্ভব না। আমি অনেক করে বুঝালাম, কিন্তু কোনো মতেই বোঝাতে পারলাম না রে। আরো বলল যে তুই যদি আমার ভাই না হতি তাহলে খুব খারাপ হয়ে যেত। খুব খারাপ লাগলো আপুর কথাগুলোতে। আমি আর কোনো উত্তর না দিয়ে ওই স্থান থেকে চলে আসছিলাম। রাত্রি আপুর দিকে তাকিয়ে দেখি কান্না করছে। হয়তো সব ঘটনা জেনে গেছে। আপু অনেকবার পেছন থেকে ডেকেছিল, কিন্তু শুনিনি। চলে আসলাম। আজ খুব খারাপ লাগছে। প্রথমে ভেবেছিলাম হয়তো কিছুদিনের মধ্যে হয়তো মেনে নেবে, কিন্তু এখন তো সরাসরি না করে দিল। জীবনে প্রথম কাউকে পছন্দ হলো, আর সে আমার সাথে এরকম করলো। ভাবতেই চোখ দিয়ে পানি চলে আসলো। আগে কখনো ধূমপান করিনি, কিন্তু আজ খুব ইচ্ছা করছে, তাই অনেকগুলো সিগারেট কিনলাম। একটার পর একটা খেতেই আসি। অনেক রাত হয়েছে, তাই বাসায় ফিরলাম। বাসায় এসে কলিং বেল দেওয়ার সাথে সাথে আপু দরজা খুলে দিল, যেন দরজার সামনে দাঁড়িয়েছিল। কে রে, তোর চোখ এমন লাল কেন? কে রে, কিছু বলছিস না কেন? কি হয়েছে বল আমাকে। কিছু না বলেই আমি আমার রুমে চলে গেলাম। পেছন থেকে আপু আমাকে ডাকছিল, কিন্তু আমি না শুনেই আমার রুমে চলে গেলাম। ওর কি হয়েছে রে? কিছু কি জানিস তুই? না মা, সেরকম কিছু তো জানি না। দেখ, আমি তোদের মা হই, আমার কাছে লুকানোর কিছু নেই। আপু সবকিছু খুলে বলল আম্মুর কাছে। আম্মু কিছু না বলে নিজের রুমে চলে গেল। আমার নীলের জন্য খুব চিন্তা হচ্ছে, আমার একমাত্র ভাই। রাতে কখন ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই। ঘুম ভাঙার পরে বুঝলাম অনেক বেলা হয়ে গেছে। আজ আর কেউ ডাক দিতে পারিনি, কারণ আজকে আমার রুমের দরজা লাগানো ছিল। প্রায় দুপুর হয়ে গেছে মনে হয়। খুব খিদেও পেয়েছে, তাই ফ্রেশ হয়ে হালকা কিছু খেতে গেলাম। কি রে, তোর শরীর ঠিক আছে তো? আমার শরীরের আবার কি হবে? তাহলে তোর শরীরে এমন অবস্থা হচ্ছে কেন? কেমন রোগা হয়ে যাচ্ছিস? না তো, আমি একদম ঠিক আছি। ভালোই। নিজের মার চোখ ফাঁকি দেওয়া শিখে যাচ্ছিস। কি শুরু করলে? খাওয়ার মুডটাই নষ্ট করে দিলে। যাও, আর খাবোই না। এই বলেই আমি খাবার টেবিল থেকে উঠে গেলাম। এই নিলয়, কোথায় যাচ্ছিস? খাবার এভাবে রেখে চলে যাচ্ছিস কেন?
আমি আর কিছু না বলে বাইরে চলে গেলাম। রাফি আর আলামিনকে ফোন করে চায়ের দোকানে আসতে বললাম। ওখানে প্রায় সময় আড্ডা দিই। কিছুক্ষণের মধ্যে ওরা পৌঁছে গেল। ওরা এসে রীতিমতো অবাক হলো আমাকে দেখে। ওই এটা কি করছিস? পাগল টাগল হয়ে গেলি নাকি? আসলে ওরা আগে কখনো আমাকে সিগারেট খেতে দেখেনি। এখানে বসো। আগে বল তোর এই অবস্থা কেন? না তেমন কিছু না, একা একা আর কত ভালো লাগে, তাই এটাকে সঙ্গী বানাচ্ছি। এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তোরা আমার ভালো চাস তো? কেন, কোনো সন্দেহ আছে নাকি? তাহলে এটা খেতে মানা করিস না। তুই একটু ভেবে চিন্তে করিস যা করার। প্রায় 3 প্যাকেট সিগারেট খেয়ে ফেলেছি। প্লিজ দোস্ত, আর না। আমিও ভাবলাম অনেক খেয়েছি, একটু পরে নিশার স্কুল ছুটি দিল, আরেকটা সিগারেট ধরালাম। আরে নিলয় ভাইয়া, তুমি সিগারেট খাও? এই নে 2টা চকলেট দিলাম। তোমাকে এমন পচা দেখাচ্ছে কেন? এমনি। মিথ্যা কথা বলো কেন? আইসক্রিম খাবি? না। তাহলে? ফুচকা খাবো। ওকে চল। কাল থেকে আর এখানে আসা হবে না রে। কেন, কোথায় যাবে? অনেক দূরে। কোথাও যেও না। তুমি চলে গেলে আমাকে প্রতিদিন চকলেট কে দিবে? আর শালি বলে কে ডাকবে? নিশার মুখে শালি কথাটা শুনে মায়ার কথাটা মনে পড়ে গেল। আচ্ছা, আমি রাফি আর আলামিনকে বলে দিব তোকে প্রতিদিন চকলেট, আইসক্রিম, ফুচকা আর যা যা খেতে চাস সব খাওয়াতে। তা ঠিক আছে, কিন্তু তুমি চলে গেলে ভালো লাগবে না। আবারও বাজে একটা হাসি দিলাম। এরপর নিশাকে বাসায় পৌঁছে দিয়ে চলে আসলাম। খুব তাড়াতাড়ি বাসায় ফিরে আসলাম। সোজা ছাদে চলে গেলাম। দোলনায় বসে আছি। কত স্বপ্ন ছিল মায়ার কাঁধে মাথা দিয়ে একসাথে চাঁদ দেখব। মায়ার কথা মনে পড়তেই চোখ দিয়ে পানি চলে আসলো। সিগারেট খাওয়া শুরু করলাম আবার, একটার পর একটা। পরের দিন সকালে ঘুম ভাঙলো, তাকিয়ে দেখে আপুর আগে একটা লোক নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। আরে এমনভাবে দাঁড়িয়ে আছিস কেন? এগুলো কি? জানি না। আবার মিথ্যা কথাও বলিস। শর্ত কলেজ যেতে হবে বলেই নিজে এসে রেডি হয়ে কলেজে চলে গেলাম। কলেজে ঢুকেই দেখি রাফি আর আলামিন গেটের সামনে দাঁড়িয়ে আছে। আমার জন্যই অপেক্ষা করছিল মনে হয়। বাইকটা পার্ক করে ক্যাম্পাসে গেলাম। এমন সময় রাত্রি আপুর সাথে দেখা। আমি দেখেও না দেখার ভান করে চলে আসছিলাম। নিলয়, এটা কিন্তু ঠিক হচ্ছে না। ও আপু, তুমি কেমন আছো? এমনটা কেন করলে? কেমন করলাম আবার আমি? মায়া থেকে কি? আমি কি দেখতে খারাপ? না, ঠিক তা নয়, কিন্তু হঠাৎ করেই ভালো লেগে গেল। বুঝেছি। তুমি ভালো থাকো এটাই চাই। আমার ভাগ্যে তুমি লেখা নাই। কষ্ট পেও না, আমার সত্যি কিছু করার নেই বলেই চলে আসলাম। একটু দূরে মায়াকে দেখলাম। মনে হয় আমার আর রাত্রি আপুর সব কথা শুনেছে। শুনুক, আমার কি। আমি পাশ কাটিয়ে চলে আসলাম। কয়েকটা ক্লাস করে বাসায় ফিরে আসলাম। বল। আম্মু, আমি নানু বাসায় চলে যাব। এখানে আর থাকতে পারছি না। আমি সব জানি, যা কয়েকদিন ঘুরে আস, ভালো লাগবে। খাওয়া শেষ করে রুমে চলে গেলাম। নানু বাসায় যাওয়া হয় না বহু বছর। ছোটবেলায় একবার গিয়েছিলাম। আম্মু আগে থেকে বলে দিয়েছে মামাদের। আমার 3 মামা আর আম্মু একা। আম্মুও বহু বছর ধরে নানু বাসায় যায় না। শুনেছি মামারা নাকি রাজনীতি করে। যাই হোক, রওনা দিলাম নানু বাসার উদ্দেশ্যে। নানু বাসাটা একটু গ্রাম এলাকায়, কিন্তু নানু বাসার পরিবার সম্ভ্রান্ত। সন্ধ্যার ট্রেনে উঠে পড়লাম। আম্মু টিকিট আগের থেকে কেটে রেখেছে। ট্রেনে উঠতেই এক মেয়ের সাথে ধাক্কা লেগে গেল। আমার অনিচ্ছায়। মেয়েদের সাথে ধাক্কা খেলে যা হয় আর কি। দিল বয়ান শুনিয়ে। সুন্দরী মেয়ে দেখলে ওইটা সেইটা বলে আমার মাথা খেয়ে নিল। একটু পরে পড়লাম আরেক সমস্যায়। দেখি মেয়েটার সিট আমার সামনের সিটে। সারা রাস্তা আমার মাথা খেলো। এমনিতে আমার মন ভালো নেই। পরিস্থিতি একটু শান্ত হলো, মানে মেয়েটা একটু ভালো করে কথা বলল। নিলয়, আপনার নাম? নীরা। ও, সুন্দর নাম। আরো অনেক কথা বলল। কথা বলতেই আছে। কালকে মনে হয় আমাকে মেন্টাল হসপিটালে ভর্তি হতে হবে। মেয়েরা এত কথা কিভাবে বলে? শেষ পর্যন্ত আমরা গন্তব্যে পৌঁছালাম। ওখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সকাল 10টা হয়ে গেছে। ট্রেন থেকে নেমেই দেখি স্টেশনে অনেক মানুষের ভিড়। আমি ওই দিকে খেয়াল করলাম না, হাঁটা শুরু করলাম। এমন সময় পিছনে শুনলাম, আরে বড় বাবা, আব্বু আর ছোট আব্বু, তোমরা এখানে? পিছনে ফিরে দেখি নীরা ওই লোকগুলোকে কথাগুলো বলছে। তার মানে নীরা ওনাদের পরিবারের। তোর পুপির ছেলে আসছে, তাই ওকে নিতে এসেছি। ওনাদের মধ্যে একজন বলল, ওহ, তার মানে আমাকে নিতে আসোনি? এই রে সেরেছে, আমাকে দেখে নিয়েছে। এই নিলয়। আবারও মনে হয় আমার মাথা খাবে। এদিকে আসো, ওর নাম নিলয়। তোর পুপির ছেলের নামও তো নিলয়। কি বলছো? ওনাদের কাছে গেলাম। তুমি নিলয়?
তোমার আব্বুর নাম? আপনি কিভাবে জানেন? আমি তোমার বড় মামা। মামাকে সালাম করলাম। মামা আমাকে উঠালো। দেখি মামার চোখ টলমল করছে। ওনার একমাত্র বোনের ছেলে, এত বছর পর এসেছি তাই হয়তো। এখানে আর কতক্ষণ? বাসায় চলো জলদি, তোমার নানি আর মামিরা তোমার জন্য অপেক্ষা করছে। চলো। স্টেশন থেকে বের হয়ে দেখি অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, একটা বাইকও আছে সাথে। মামা, এই বাইকটা কার? তোর ছোট মামার। আচ্ছা, তোমরা গাড়িতে ওঠো, আমি বাইকে আসছি। তুই বাইক ভালো করে চালাতে জানিস? দেখোই না। আব্বু, আমিও তাহলে নীরর সাথে যাব? আচ্ছা, সাবধানে। বাইকে উঠেই নীরা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি একটু নড়ে বসলাম। বাকি গাড়িগুলোর আগে আগে যাচ্ছি আমি। নীরা আমাকে রাস্তা বলে দিচ্ছে। পৌঁছে গেলাম নানুর বাসায়। সবাই আমাকে দেখে খুব খুশি, আমারও একটু হালকা লাগছে। সবার সাথে পরিচিত হলাম। নীরা মেজো মামার একমাত্র মেয়ে, বড় মামার 2 মেয়ে 1 ছেলে। ছোট মামা এখনো বিয়ে করেনি। নীরা আমাকে আমার রুম দেখিয়ে দিল। আমি ফ্রেশ হতে চলে গেলাম। একটা তোয়ালে পরে বাথরুম থেকে বের হলাম। বের হতেই চিৎকার দিলাম, এটা তো বড় মামার বড় মেয়ে নীলা। আরে, তুমি আমার রুমে কি করছো? কি করছি মানে? তোমার সাথে দেখা করতে এসেছি। হয়েছে দেখা, এখন বাইরে যাও। নীলা হাসতে হাসতে বেরিয়ে গেল। আমি তাড়াতাড়ি করে একটা শার্ট পরে নিলাম। এখন আসতে পারো। নীলা আসলো আমার রুমে, মুচকে মুচকে হাসছে। ওভাবে হাসার কি আছে? কিছু না। ভালো, কিছু বলবে নাকি এমনিতে এসেছো? কেন, আসতে কি বারণ আছে নাকি? না, বারণ কেন থাকবে? তুমি আরো কিছুদিন আগে আসতে পারলে না? কিছুটা হতাশ কণ্ঠে নীলা কথাটা বলল। মানে কি বলতেছো? আমি কিছুই বুঝতে পারতেছি না। না কিছু না, তুমি রেস্ট করো। ওকে বাই। ওকে। নীলার কথাটার মানে কি ছিল মাথায় কিছুই আসলো না। ধ্যাত, এত কিছু চিন্তা করে লাভ নেই। আমার মাথায় আগে থেকেই মায়াকে নিয়ে চিন্তা। একটু পরে আবার দরজায় কড়া নাড়লো, খোলা আছে। কি করো? এই তো বিশ্রাম নিচ্ছিলাম। ওহ। কোথায় গিয়েছিলে সেদিন যে আসলে আমার সাথে? ঢাকা। কেন? আন্টির বাসায় বেড়াতে। আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম। নীরা আর নীলা চাচাতো আর খালাতো বোন একসাথে, মানে নীরার আম্মু আর নীলার আম্মু বোন। ও, ভালো করেছো। কতদিন ছিলে ওখানে? মাত্র 2 দিন। ভালো। আচ্ছা নিলয়, একটা প্রশ্ন করি? করো। এতে আবার জিজ্ঞেস করার কি আছে? যেমন করে বলছে যেন সব কথা আমাকে জিজ্ঞেস করে বলে। তোমার গার্লফ্রেন্ড নাই? না, নেই। কিন্তু কেন বলো তো? সত্যি নাই? আরে হ্যাঁ। আচ্ছা, আমি আসি এখন। একটু পরে আবারও দরজায় কড়া নাড়ার শব্দ পেলাম। একটু শান্তিতে বিশ্রামও নিতে পারলাম না। আসবো? এসেই তো পড়েছো। কেমন আছো? ভালো। তুমি কেমন আছো? এই তো আছি। তুমি তো এবার ক্লাস 10-এ। কেন বলো তো? এমনি। তোমার গার্লফ্রেন্ড আছে? কেন? আরে এমনি। না, নাই। বাজে চেহারা দেখে কেউ পছন্দ করে না। উফ, তোমার মোটেও বাজে চেহারা না। তাই নাকি? আগে জানতাম না তো। আমি একটু মজা করছি। মজা করছো কেন আমার সাথে? আরে আমিই তো, অন্য কেউ তো করছে না। হয়েছে। তুমি কি জানো আজ 4 দিন পরে নীলাপুর বিয়ে? না তো। আজকে বিকেলে আমার খালাতো বোন এখানে আসবে, ওর সাথে খুব মজা করি আমি। তোমার বোন কোন ক্লাসে পড়ে? নীলাপুর 1 বছরের বড়। তোমার সিনিয়র, তার সাথে মজা করো। দাঁড়াও, নীলার বিয়েতে একটা পাগল ধরে তোমার শুভ কাজটাও সেরে ফেলতে হবে। তুমি সেই পাগলটা হয়ে যেও না। আস্তে আস্তে কথাটা বললো। কি বললে শুনতে পারিনি। কিছু না, এখন আমি আসি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটা ঘুম দিলাম। ঘুম ভাঙলো সন্ধ্যায়। নিচে মানুষের শব্দ শুনতে পেলাম। দূরের আত্মীয়রা আজ থেকে আসা শুরু করে দিয়েছে। এখন আর বেশি মানুষ আমার ভালো লাগে না, তাই চলে গেলাম ছাদে। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল। ছাদের এক কোণে দাঁড়িয়ে আকাশ দেখছি আর সিগারেট খাচ্ছি। মায়ার কথা খুব মনে পড়ছে, তাই একের পর এক সিগারেট জ্বালাচ্ছি। হঠাৎ ছাদে কারো উপস্থিতি টের পেলাম। সাথে সাথে সিগারেট ফেলে দিলাম। তাকিয়ে দেখি নীলা। আরে নীলা, তুমি এখানে? আর এমন সময়? আসলাম। কোনো সমস্যা হলো? বলো, চলে যাব। আরে সমস্যা কেন হবে? এগুলো কি প্রতিদিন খাও? মানে কি? কোনগুলো? আমার কাছ থেকে লুকানোর কি আছে, সব দেখেছি। ও, তোমার সামনে খেতে পারবো? মানা কে করেছে? একটা প্রশ্ন করেছি। না, সবসময় খাই না। এই তো কয়েকদিন হলো শুরু করেছি। কেন? কারো অবহেলা সহ্য না করতে পেরে। কেন জানি না, মনে হচ্ছে মায়া আমার খুব কাছে আছে। ওর উপস্থিতি আমি অনুভব করতে পারি। মায়া আশেপাশে থাকলে আমার হার্টবিট বেড়ে যায়। এখন এমন হচ্ছে কেন? অবহেলা মানে বুঝিয়ে বলো।
সব ঘটনা বললাম। দেখি নীলার চোখ দিয়ে পানি পড়ছে। কি হলো, কান্না করছো কেন? আমাকে মায়ের জায়গায় নেবে? কথা দিচ্ছি কখনো তোমাকে ছেড়ে যাব না। কয়েকদিন পরে তোমার বিয়ে, আর আজ এগুলো কি বলছো? পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তোমাকে আজ প্রথম দেখেই ভালোবেসে ফেলেছি। দেখো নীলা, মায়ার জায়গায় অন্য কেউ সম্ভব না। আমাকে ক্ষমা করো। এদিকে কোত্থেকে নীরা চলে আসলো। আমি সব কথা শুনে ফেলেছি। কাউকে বলো না প্লিজ। সত্যি বলছি, তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। দেখো, এটা কোনোভাবেই সম্ভব না। আমার আশায় থাকলে শুধু কষ্টই পাবে। প্লিজ সবকিছু ভুলে যাও। আমি আর কিছু বললাম না। তখনই নীরা আর নীলা আমাকে জড়িয়ে ধরলো। আমি পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছি। কি হচ্ছে আমার সাথে? একটু পরে ওরা দুজনে কান্না করতে করতে নিচে চলে গেল। আমি আরো একটা সিগারেট ধরালাম। এমন সময় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো, যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কেউ একজন দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। আরে এটা তো মায়া, মনে হয় স্বপ্ন দেখছি। মায়া এখানে আসবে কিভাবে? চাঁদের আলোয় মায়ার চেহারা কিছুটা বোঝা যাচ্ছে। আমার মাথায় একটাই প্রশ্ন, মায়া এখানে আসবে কিভাবে? একটু পরে মায়া আমাকে ছেড়ে নিজেকে সামনে নিল। অমনি ঠাস ঠাস দিলাম দুইটা বসিয়ে। কে আপনি? কোনো কথা নাই, হুট করে জড়িয়ে ধরলেন। প্লিজ নিলয়, আমাকে ক্ষমা করে দাও। আমি ভেবেছিলাম তুমি হয়তো মজা করছো। আমি বুঝতে পারিনি যে তুমি আমাকে এত ভালোবাসো। আপনি ভুল ভাবছেন। আমি এখন শুধু এটাকে ভালোবাসি। প্লিজ নিলয়, আমাকে ক্ষমা করে দাও। এগুলো কেন খাওয়া শুরু করেছো? প্লিজ নিলয়, এমন করো না। আপনি আমাকে এগুলো বলার কে? এখন আমি নিজের মতো করে চলি। এমন করো না নিলয়। আমাকে একা থাকতে দিন প্লিজ। এখান থেকে চলে যান। আর কিছু না বলে সোজা দিল চারটো ট্যাগ করে। এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি যতই ছাড়ানোর চেষ্টা করছি, আরো শক্ত করে জড়িয়ে ধরছে। আমার রাগ চরম মাত্রায় পৌঁছালো। মায়াকে ছাড়িয়েই দিলাম আরো দুইটা। ঠাস ঠাস। এবার একটু জোরেই দিয়ে ফেলেছি। কান্না শুরু করে দিল। আমি আর কিছু না বলেই নিচে চলে আসলাম। ওখানে বেশিক্ষণ থাকলে মায়াকে আর দূরে রাখতে পারবো না। আমি ওর জন্য অনেক কষ্ট পেয়েছি, তাই ওকে একটু কষ্ট দিচ্ছি। নিজের রুমে এসে ধপাস করে বসে পড়লাম। খুব খারাপ লাগছে, যেন থাপ্পড়গুলো আমি নিজেকে মেরেছি। কিন্তু মায়া এখানে কিভাবে আসলো? জিনাতকে ডাক দিলাম। আমাকে ডাকছিলে? এই বাসায় জিনাত নামের কেউ কি আছে? একটু রেগে বললাম। আরে রাগ করছো কেন? মায়া এখানে কিভাবে আসলো? মায়াই তো আমার খালাতো বোন, যার কথা তোমাকে বললাম। তুমি এখন যাও। কিছু লাগলে আমাকে ডাক দিও। সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। কি থেকে কি হচ্ছে? এখানে আসলাম একটু রিল্যাক্স করতে, আর এখানে আরো সমস্যা শুরু হয়ে যাচ্ছে। খুব ক্লান্ত লাগছে, তাই কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল করিনি। সকালে জিনাতের ডাকে ঘুম ভাঙলো। নিলয় ভাইয়া ওঠো, তোমাকে খেতে ডাকছে। তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি আসো। উঠে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে গেলাম, দেখি সবাই টেবিলে বসে আছে। মামার আগে খেয়ে চলে গেছে। আমার উঠতে একটু দেরি হয়ে গেছে। নীরা আর নীলা আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। খেতে বসলাম, এমন সময় মায়ার আগমন। মায়ার ঠোঁটের এক কোণে একটু কেটে গেছে, মনে হয় কালকের থাপ্পড়ে কেটে গেছে। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। হালকা নাস্তা করে বাইরে গেলাম। দেখি বাইরে কিসের যেন বিচার হচ্ছে। এক কোণে দাঁড়িয়ে বিচার দেখছি। বিচার শেষে সবাই চলে গেল। তখনই বড় মামা আমাকে ডাকলো। মামা বলো। গ্রামে একটা বেশ বড় মেলা বসেছে, বিকেলে গিয়ে ঘুরে এসো। ছোট মামার বাইকটা নিয়ে যাব। এটা আবার বলতে হয় বোকা ছেলে। থ্যাংক ইউ মামা। বাবা, আমিও ভাইয়ার সাথে মেলায় যাব। আরে নিলয় ভাইয়া তো গ্রামের সবকিছু চেনে নাকি? আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। আশপাশটা একটু ঘুরে দেখে রুমে চলে গেলাম। মায়ার জন্য খুব খারাপ লাগছে। আমার হয়তো এমন করাটা ঠিক হয়নি। দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করলাম। কিছুক্ষণ পরেই জিনাতের ডাক। বলো। কি বলবো? রেডি হও, যাবে না? এখনই? আর শোনো, মায়া আপুও সাথে যাবে। কেন, উনি আবার কেন যাবে? আরে একা একা ঘুরতে ভালো লাগে নাকি? ওকে, রেডি হও, আমি আসছি। ওকে, বাই। জিনাত চলে গেল। আমি রেডি হয়ে রুম থেকে বের হলাম। দেখি জিনাত আর মায়া আগের থেকে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। মায়াকে খুব মায়াবী লাগছে। ইচ্ছে হচ্ছে মায়ের এই মায়াতে হারিয়ে যায় সারা জীবনের জন্য। এই নিলয় ভাইয়া, হা করে আছো কেন? মশা ঢুকবে তো মুখে। হ্যাঁ। এতক্ষণ লাগে রেডি হতে? হি হি হি। হাসি বাদ দিয়ে চলো। বাইকটা বের করলাম, বসো। যেই জিনাত আমার সাথে বসতে যাবে অমনি। জিনাত, তুই পেছনে বস। কেন? আমি আগে কখনো কারোর বাইকের পেছনে উঠিনি তো, তাই। ওকে। এই প্রথম মায়া আমার বাইকের পেছনে বসলো। অন্যরকম একটা অনুভূতি, যা বলে বোঝানো যাবে না। মায়া উঠেই আমাকে জড়িয়ে ধরে বসলো। আমার কিছুটা অস্বস্তি লাগছিল, তাই একটু নড়ে চড়ে বসলাম। তারপরে তিনজনে মিলে মেলায় গেলাম। গ্রামের মেলা খুব ভিড়, অনেক বড় মেলা, অনেক দোকান,
মায়া আর জিনাতের মুখে বিজয়ের হাসি। ওদেরকে দেখেই মনে হচ্ছে ওরা খুব খুশি। আমারও ভালো লাগছে। প্রথমেই ওরা একটা কসমেটিক্সের দোকানের দিকে গেল। আর কি করার, পিছনে পিছনে গেলাম। দোকানটা দেখতে খুব সুন্দর লাগছে। ওরা যে যার মতো কসমেটিক্স নিচ্ছে। আমার চোখ গেল নীল কাচের চুড়ির দিকে। মায়ার হাতে খুব মানাবে। চুড়িগুলো নিয়ে নিলাম। দেখি মায়া আমার দিকে তাকিয়ে আছে। জিনাত কেনাকাটায় ব্যস্ত। আমি আর কিছু না বলে মায়ের হাত ধরে চুড়িগুলো পরিয়ে দিলাম আর চোখে ইশারা করে সরি বললাম ওই দিনের ঘটনার জন্য। মায়ের দিকে তাকিয়ে দেখি চোখে মুখে হাসির ছাপ। ওর মুখে হাসিটা খুব মানিয়েছে। আমি আবারও ওর প্রেমে পড়ে গেলাম। আরও অনেক কেনাকাটা করলাম। মায়াকে না দেখিয়ে একটা পায়েল কিনলাম। আমার খুব শখ নিজের হাতে মায়াকে পায়েল পরিয়ে দিব। বাড়ির সবার জন্য অনেক কিছু কিনলাম। মেলা থেকে বেরিয়ে আসবো এমন সময় কিছু বখাটে মায়া আর জিনাতকে নিয়ে বাজে মন্তব্য শুরু করলো। বাইকে জায়গা হবে না মামুনি, আমাদের সাথে চলে এসো, খুব যত্ন করে তোমাদের বাসায় ফিরিয়ে দেব। খুব রাগ হলো। আবার বলল, এই যে মামুনির ভাইয়া, তোমার দুলাভাই এখানে, বোনদের দিয়ে যাও, তুমি বাসায় চলে যাও বাবু। এই যে মামুনির ভাইয়া, তোমার দুলাভাই এখানে, বোনদের দিয়ে যাও, তুমি বাসায় চলে যাও, তোমার বোনদের আমরা বাসায় দিয়ে আসবো। আমাকে উদ্দেশ্য করে বলল। এবার আমার রাগ চরম মাত্রায় পৌঁছে গেল। জিনাত, বড় মামাকে ফোন দাও, আমি আসছি। আরে তুমি কোথাও যেও না, আমি আব্বুকে ফোন দিচ্ছি। চুপ করো। আমার সামনে তোমাদের নিয়ে বাজে মন্তব্য করবে, এটা আমি সহ্য করব না। নিলয়, তুমি যেও না প্লিজ। আমি কিছু না বলে বখাটেগুলোর দিকে যাচ্ছি। দেখ দেখ, শালাবাবু আমাদের কাছে আসছে। শালাবাবু আবার রাগ করলো না? না, রাগ করবো কেন? বাবুটা আবার রাগ করতে পারে নাকি? বলেই সবাই হো 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 করে হেসে উঠলো। আমি ওদের সামনে গিয়ে দাঁড়ালাম। এখনো সময় আছে, ওদের কাছ থেকে ক্ষমা চেয়ে সম্মানের সাথে চলে যান। যদি না চাই? আর কিছু বললাম না। ধুমধুম করে বসিয়ে দিলাম দুইটা, সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়লো। এটা দেখে ওরা কিছুটা ভয় পেয়ে গেল। আরও একটা বখাটে এগিয়ে আসলো আমার দিকে। আমিও কম যাই কিসে, দিলাম ঠুস করে জায়গা মতো একটা লাথি। এটাও কুপকাত। এবার সবাই একসাথে আসলো। সবাইকে একের পর একটা ঠুসঠাস দিতে লাগলাম। আমিও দুই একটা খাচ্ছি, কিন্তু বখাটেগুলোকে অনেক মার দিচ্ছি। এমন সময় পিছনে কিছু শব্দ শুনলাম। পিছনে তাকাতেই আমি অবাক। দেখে একটা বখাটে ছুরি দিয়ে আমাকে আঘাত করার সময় মায়া ছুরিটা ধরে ফেলেছে। মায়ার হাত থেকে অনবরত রক্ত বের হচ্ছে। মায়া চিৎকার করছে। বুকে চিনচিন ব্যথা অনুভব করছি। মনে হচ্ছে মায়ার না, আমার হাত কেটে গেছে। এমন সময় অনেকগুলো লোক এসে বখাটেগুলোকে খুব মারছে। আমার আর বুঝতে বাকি রইল না ওনারা মামার লোক। আমি দ্রুত মায়াকে নিয়ে পাশের একটা হাসপাতালে নিয়ে গেলাম। খুব কষ্ট হচ্ছে আমার। তুমি কেন এমন করতে গেলে? তোমার যদি কিছু হয়ে যেত। আমার কিছু হলে কি হতো, কিন্তু তুমি এটা কেন করলে? তোমার কিছু হলে সেটা আমার কাছে আরো বেশি কষ্টের হতো। কান্না করেই যাচ্ছে। পাগলামোর একটা সীমা আছে, এরকম আর কখনো করবা না। চলে আসলাম হাসপাতালে। ডাক্তার সাহেব, ওকে একটু দেখেন। ওনার হাত অনেকখানি কেটে গেছে, অনেক রক্ত পড়তেছে, তাই বি পজিটিভ গ্রুপের রক্ত লাগবে। আমার রক্তের গ্রুপ বি পজিটিভ, আমি রক্ত দিব। ওকে, চলুন। তারপর মায়াকে রক্ত দিলাম। একটু পরে ডাক্তার সাহেব মায়ের হাত ব্যান্ডেজ করে দিল। ওনাকে চাইলে এক্ষুনি বাসায় নিয়ে যেতে পারেন, কিন্তু ওনাকে দিয়ে কোনো কাজ করাবেন না কয়েকদিন। থ্যাংক ইউ ডাক্তার সাহেব। মায়াকে নিয়ে বাসায় চলে আসলাম। সবাই খুব চিন্তিত হয়ে আছে। আমি সবাইকে বলে দিলাম চিন্তার কোনো কারণ নেই। মায়াকে ওর রুমে দিয়ে আমি আমার রুমে চলে গেলাম। এখন নিজেকে আরো বেশি অপরাধী মনে হচ্ছে। আমার জন্যই এরকম হলো। কিছুক্ষণ বিশ্রাম নিলাম। এরপর মায়ার রুমের দিকে গেলাম। আসবো? এতে আবার জিজ্ঞেস করার কি আছে? ব্যথা কি একটু কমেছে? হ্যাঁ, একটু কমেছে। রাতে ওষুধ খেয়ে একটু ছাদে এসো। কেন বলো তো? থাক, আসতে হবে না, আমি গেলাম। আরে আমি তো মজা করছিলাম, রাগ করো কেন? ওকে এসো, কিন্তু আমি গেলাম। একটু এদিকে আসো তো। কি? আরো কাছে আসো, একটা কথা বলবো। বলো। মুয়া। এটা কি করলা? চোখে কম দেখো নাকি? এখন থেকে মনে হয় আর দেখবই না। কেন দেখবে না? এমনি মায়ার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। মায়া লজ্জায় মাথা নিচু করলো। মায়ের রুমটা আমার রুমের পাশাপাশি হওয়ায় সুবিধাই হয়েছে। আমার রুমে চলে আসলাম। শুয়ে শুয়ে মায়ার কথা ভাবছি। খুব ভালোবেসে ফেলেছি মেয়েটাকে। একটু পরে জিনাত খাওয়ার জন্য ডাকলো। খাওয়া শেষ করে মায়ার খাবারটা মায়ের রুমে দিয়ে আসতে বললাম। একটু পরে মায়ের রুমে গেলাম। কি করছো? আমাকে মিস করছিলে? না তো, তোমাকে কেন মিস করব? তাহলে যাই। আমাকে যখন মনেই করো না, তাহলে আর এখানে থেকে কি হবে? আরে রাগ করছো কেন? আমি তো তোমার কথাই ভাবছিলাম। তাহলে মিথ্যে বললে কেন? আরে এমনি। এখন হা করো দেখি। না, আমি খাবো না।
বাচ্চাদের মতো পাগলামো করো না তো। মায়াকে খাবার খাইয়ে সাথে ওষুধ খাইয়ে দিলাম। আমি একটু পরে আসছি। ওকে। আমার রুমে চলে গেলাম, একটু বিশ্রাম নিয়ে নিলাম। এখন ছাদে যাওয়া যাবে না, সবাই এখনো ঘুমায়নি। কিছুক্ষণ পরে মায়ার রুমে গেলাম, গিয়ে দেখি মোবাইলে ভিডিও দেখছে। চলো এখন। কোথায়? কোথায় মানে? বলেছিলাম না ছাদে যাব। না, আমি যাব না। কেন? যাব না মানে জোর করে নিয়ে যেতে হয় এটা কারো জানা নেই। ও বুঝেছি। কচু বুঝেছো। আমি আর কিছু না বলে মায়াকে কোলে তুলে নিলাম। কি করছো? চুপ কর তো, একটা আটার বস্তা। কি? আমি আটার বস্তা? তা নয় তো কি। তাহলে আমাকে কোলে নিতে হবে না। আরে বাবুটা, রাগ করো কেন? আমি তো মজা করছিলাম। অনেক মজা করা শিখে গেছো। ছাদে চলে আসলাম। ছাদের এক কোণে একটা দোলনা আছে, ওটাই নিয়ে বসালাম। এখন প্রায় মধ্যরাত, গ্রাম পুরো নিস্তব্ধ। পূর্ণিমার রাত, তাই মায়ার মুখটা ভালোভাবে দেখা যাচ্ছে। চাঁদের আলো সোজা মায়ার মুখে পড়েছে, অপসরী লাগছে পুরো। আমি ফিদা, বারবার ওর প্রেমে পড়ছি নতুন করে। এই, এভাবে তাকিয়ে আছো কেন? কিছু বললাম না, আসলে আমার ধ্যান মায়ার কোথায় নেই। এই নিলয়, কিছু বলছো না কেন? কি কি? হ্যাঁ হ্যাঁ। এমন তোতলাচ্ছ কেন? আজকে তোমাকে খুব সুন্দর লাগছে, তোমার প্রেমে পড়ে যাচ্ছি বারবার। হয়েছে, এখনো প্রপোজই করলো না, আবার কথা। আমিও কম যাই কিসে, হাঁটু গেড়ে কিছুটা ফিল্মি স্টাইলে ওহে মায়া পড়ি। হবে কি আমার প্রতিদিন মধ্যরাতের খোলা রাস্তায় হাঁটার সঙ্গী? হবে কি আমার সাথে বৃষ্টিতে ভেজার সঙ্গী? দিবে কি তোমার কাঁধে মাথা রেখে চাঁদ দেখার সুযোগ? দিবে কি তোমার সুইট সুইট দুইটা বাবুর আব্বু হওয়ার সুযোগ? নিবে কি আমার অগোছালো জীবনটাকে গুছিয়ে দেওয়ার দায়িত্ব? নিবে কি আমার জীবনটাকে তেজপাতা করার সুযোগ? করবে কি সারা জীবন সাথে থাকার ওয়াদা? মেলায় কেনা পায়েলটা বের করে বললাম, নেব তোমার জীবন তেজপাতা করার দায়িত্ব। কখনো তোমাকে ছেড়ে যাব না। পাগলি মেয়ে, কান্না করছো কেন? আজ খুব খুশি লাগছে, তাই চোখ দিয়ে পানি চলে এসেছে। আমি মায়ার পাটা আমার পায়ের উপরে দিয়ে পায়েলটা পরিয়ে দিলাম। মায়ার দিকে তাকিয়ে দেখি মুখে হাসি আর চোখে পানি। আর কিছু বললাম না, দোলনায় বসে বসে পড়লাম। মায়া আমার কাঁধে মাথা রাখলো। অন্যরকম অনুভূতি হচ্ছে, যা বলে বোঝানো যাবে না। কতক্ষণ ধরে বসে আছি বোঝা মুশকিল, কেননা মায়া সাথে থাকলে সময় কিভাবে চলে যায় বুঝতেই পারি না। মায়ার দিকে তাকিয়ে দেখি ঘুমিয়ে গেছে। উফ, মায়ার ঘুমন্ত চেহারা যা লাগছে, আমার তো ইচ্ছা করছে সারা জীবন এইভাবেই ওর এই মায়াবী চেহারাটার দিকে তাকিয়ে থাকি। আরও কিছুক্ষণ ওভাবে তাকিয়ে থেকে মায়ার কপালে একটা চুমু দিলাম। এতে মায়া কিছুটা নড়ে উঠে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। অনেক রাত হয়েছে, তাই মায়াকে কোলে তুলে ওর রুমে নিয়ে শুয়ে দিয়ে আসলাম। এবারও খুব শক্ত করে জড়িয়ে ধরল। আমি ওকে হালকাভাবে ছাড়িয়ে আমার রুমে চলে গেলাম। অল্প কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। খুব শান্তি লাগছে আজ। পরের দিন সকালে ঘুম ভাঙতেই আমি অবাক। আমি অবশ্যই আমার পিচ্চু শালিটাকে চুজ করতাম। মানে কি নিলয় ভাইয়া? শালি মানে? না না, কিছু না। কিছু তো। তুমি নিশুকে শালি বললে কেন বলো তো? হারি এমনিতেই। আসলে নিলয় ভাইয়া, হয়েছে কি, ঝিনাত তোমাকে পছন্দ করে, সেটাই আমার কাছে বলছিল। এখন তোর মজা করতে ইচ্ছা করছে না? আরে মজা না, সত্যি। ঝিনাত, নিশা যা বলছে এটা কি সত্যি? হ্যাঁ আসলে তোতলাচ্ছ কেন? না কিছু না, আমি গেলাম। বলেই জিনাত চলে গেল। আর আজব তো। আরে নিলয় ভাইয়া, তুমি একটা বুদ্ধু, এই জন্যই হয়তো আপু তোমাকে পছন্দ করে না। এত পাকা পাকা কথা কোথা থেকে শিখেছিস? হিহি। আরে ঝিনাত আমার কাছে বলেছে যে তোমাকে নাকি ওর খুব ভালো লাগে। কি বলিস? আরে হ্যাঁ বাবা, কি বলছি আমি তাহলে? এই, আমি তোর বাবা কিভাবে? আরে ওটা তো এমনিতেই বললাম। এখন চল মায়ের রুমে যাই। কতক্ষণ ধরে আমার জানটাকে দেখি না। তুমি শুধু আমার সামনে বলতে পারো সব। চল এখন। চলো। দুজন মায়ের রুমে গেলাম। কে দেখি আপু আর মায়া কথা বলছে। আসতে পারি? ভিতরে ঢুকে জিজ্ঞাসা করলাম, বাহ, এত উন্নয়ন! ভেতরে এসে আসবো কি না জিজ্ঞেস করছিস? আয় এখানে বস। আপু, তোমার হাত এখন কেমন হয়েছে? আর কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। ও তা আজ রাতের জন্য কত কেজি আটা এনেছিস? শয়তান, কুত্তা, বিড়াল, ছাগল, গরু, হাঁস, মুরগি ইত্যাদি ইত্যাদি। আরে বকছিস কেন?
কি বলিস গুরু? এই নিশা, চলো আমরা নিচে যাই। চলো। নিলয় ভাইয়া পচা কথা বলে। মনে মনে আপুকে অনেকগুলো ধন্যবাদ দিলাম। এবার আপু আর নিশা চলে গেল। মায়াপরি। বলো। দুপুরের কাজটা ঠিক হয়নি জানি, তাই সরি। সমস্যা নেই। তোমাকে অসম্ভব সুন্দরী লাগছিল, তাই আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। থাক, কি যে বলো। রাতে কি শাড়ি পরবা? রুহি পরিয়ে দেবে বলেছে। এখনই এত মিল হয়ে গেছে, না জানি বিয়ের পরে তোমরা দুজন আমার কি অবস্থা করো। কি আর করব। আচ্ছা, আমি একটু আসছি। আরে কোথায় যাচ্ছো? আমি নিজের রুমে গেলাম, একটু পরে আবার মায়ের রুমে চলে আসলাম। এটা নাও। কি এটা? খুলেই দেখো না। আরে এটা তো একটা শাড়ি। আজ রাতে এটা পরবে। আর এগুলো? ওরে বাবা রে, এত কিছু, তাও আমার জন্যে? কেন, এখানে কি আরো কেউ আছে নাকি? না, তা তো নেই। আর শোনো। আরো কিছু শোনাবে? বলো শুনি। কাজল দিয়ে চোখে টানা দেবে, আর নীল আইশ্যাড থাকলে পরবে। বাহ, তুমি এত কিছু কিভাবে জানো? আমার আগে আরো কত মেয়েকে পটিয়েছো। কি, তুমি আমাকে সন্দেহ করছো? যাও, লাগবে না তোমার সাজা। আরে রাগ করছো কেন? আমি তো মজা করছিলাম। এটা মজার ব্যাপার হলো নাকি? তোমার সাথে সব করার অধিকার আমার আছে। তা তো অবশ্যই, নয়তো আমার কি পৃথিবীতে থাকা হবে নাকি? গুড বয়। তুমি কি পরবে? তুমি কি পড়তে বলো? নীল পাঞ্জাবি আছে তোমার? আছে তো। তাহলে ওটাই পরবে। আর খবরদার যদি কোনো মেয়ের দিকে তাকিয়েছো তো তোমার একদিন কি আমার যতদিন লাগে। কি যে বলো, আমার ঘাড়ে কয়টা মাথা? এরকম ভয় পাবা সবসময়, বুঝলে? যথা আজ্ঞা মহারানী। আচ্ছা, একটু পরেই তো সন্ধ্যা হয়ে যাবে, তুমি রেডি হওয়া শুরু করো। তোমাদের তো আবার 3-4 ঘন্টার আগে রেডি হওয়া সম্ভব না। তুমি কিন্তু পেকে যাচ্ছ। গেলাম আমি। চলে আসলাম মায়ার রুম থেকে। নিচে গিয়ে দেখি সবাই খুব ব্যস্ত। আমিও মামাদের সাহায্য করা শুরু করলাম। বাড়িটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। অনেক বড় বাড়ি, তাই অনেক সুন্দর লাগছে। চারদিকে নানা রঙের বাতি। প্রায় সব কাজ গুছিয়ে চলে আসলাম আমার রুমে। কিছুক্ষণ পরে হলুদের অনুষ্ঠান শুরু হবে, তাই রেডি হতে গেলাম। রেডি হতে আর কতক্ষণ, আমাদের তো আর আটা ময়দা মাখতে হয় না। নীল পাঞ্জাবিটা পরলাম, আয়নার সামনে গিয়ে দেখলাম, বাহ, আমি দেখতে খারাপ না। রেডি হওয়া শেষ, মায়ার রুমের দিকে গেলাম, নক দিলাম। ড্রেস চেঞ্জ করছি। ও, দরজা খোলো। তবে রে শয়তান, খুব শখ হয়েছে না তোর? আরে না না, আমি তো একটু দেখতাম আর কি। দাঁড়া, দেখাচ্ছি তোকে। আমি গেলাম, আমার দেখার শখ মিটে গেছে। চলে গেলাম নিচে, বাকি কিছু কাজ ছিল সেগুলো শেষ করলাম। কাজ শেষ করে বসে আছি, একটু পরেই কেউ সিঁড়ি দিয়ে নামছে। আরে এটা মনে হয় আমি স্বপ্ন দেখছি, না মনে হয় পরি এসেছে। আমাকে নিয়ে যাবে না তো? আরে পরিটা তো আমার দিকেই আসছে। আমি হা হয়ে তাকিয়ে আছি। এই নিলয়। কারো ডাকে আমার ঘোর কাটলো। প্লিজ আমাকে নিয়ে যাবেন না। আরে কি আবল তাবল বলছো? আবল তাবল না, আমি জানি আপনি পরি, আমাকে নিবেন না। তোমার কি শরীর খারাপ নাকি? আরে না, তোমাকে একদম পরীর মতো লাগছে, তাই ভাবলাম আমাকে আবার পরী দেশে নিয়ে চলে যাবে না তো? মজা করছো আমার সাথে? এত খারাপ দেখাচ্ছে আমাকে? আরে সত্যি, তোমাকে একদম অপসরী লাগছে। যাও, তুমিও না। আমি ওর যাওয়া দেখছি। আসলে আজকে মায়াকে দারুণ লাগছে, তাকিয়ে থাকতে ইচ্ছা করছে। আমার দেওয়া নীল শাড়িটা, সাথে 2 হাতে অনেকগুলো কাচের চুড়ি, আর সবচেয়ে দুর্বল জায়গাটা যেটা আমাকে বারবার পরাজিত করে, মায়ার চোখ। চোখে কাজল দিয়ে টানা দেওয়া, সব মিলিয়ে একদম পারফেক্ট। আমি তো মায়ার কথা ভাবতে ভাবতে বিভোর। এই নিলয় ভাইয়া। কে কে? কে কে? ওভাবে কি নিয়ে ভাবছিলে? না না, কিছু না। আমাকে কেমন লাগছে? ভালো লাগছে। শুধুই ভালো না, খুব ভালো। এবার খুশি? আরে নিলয় ভাইয়া, এখানে কি করছো? কিছু না। চলো এখন, ওদিকে অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে। চলো। এই নিশু, তুই যা তো, নিলয় ভাইয়া আমার সাথে যাবে। না, এখনই চলো। ছিনা, তুমিও আসো। অনুষ্ঠানে চলে গেলাম, গিয়ে খেলাম আরেক ধাক্কা। চারদিকে এত ময়দা সুন্দরী, আগামী 1 মাস আর রুটি খাওয়া যাবে না। আমার চোখ আটকে রয়েছে এক জায়গায়, সেটা মায়ার দিকে। যা লাগছে কি আর বলবো, তাকিয়ে আছি মায়ার দিকেই। ইচ্ছা করছে কালকেই মায়াকে বিয়ে করে ফেলি। সেটা তো আর এখন সম্ভব না। আপুকে বিয়ে দেওয়ার আগে আমি কিভাবে বিয়ে করি,
হঠাৎ কারো ধাক্কায় ধ্যান ভাঙলো। এই কে কে? এত ধ্যান করে তাকিয়ে থাকার কি আছে? তোর কাছ থেকে পালিয়ে যাচ্ছে না তো? সবাই কি ভাববে? আমার জিনিস আমি দেখব। ওই বিড়বিড় করে কি বলছিস? না কিছু না। মায়া থেকে চোখ ফেরাতে পারিস না, ঠিক তো? একদম। দেখতে হবে ভাইটা কার। একদম অপসরই লাগছে। তোর লজ্জা করছে না বড় বোনের সামনে এগুলো বলতে? আরে ধ্যাত, আমার আবার কবে থেকে লজ্জা পাওয়া শুরু হলো? তাও ঠিক কথা। মায়াকে কি তুই সাজিয়ে দিয়েছিস? আমি তোকে এতগুলো থ্যাংক ইউ। হয়েছে। যাই হোক, দেখতে দেখতে অনুষ্ঠান ভালো মতোই চলছে। অতঃপর জিনাত আর নিশার আগমন। আরে নিলয় ভাইয়া, তুমি হলুদ নিবে না? না, আমার ইচ্ছা নাই। না তুমি চলো আমার সাথে, হলুদ দিবে। না তুমি যাও। না তোমাকে যেতেই হবে। এই ঝিনু, তোর সাথে কেন যাবে? তো কার সাথে যাবে? আমার সাথে অবশ্যই। না আমার সাথে যাবে। না, আমার সাথে। ওকে, নিলয় ভাইয়াকে জিজ্ঞেস করি। কর। নিলয় ভাইয়া, তুমি কার সাথে যাবে বলো? আমি একাই যাব, নয়তো কারোর সাথেই যাব না। কেন? এমনি। দেখ, চলো তো নিশু। তুই যা, আমার নিলয় ভাইয়ের সাথে কথা আছে। তোর আবার কি কথা? তুই যা তো। জিনাত চলে গেল। নিলয় ভাইয়া। এই নে, চকলেট দিলাম 2টা। নেশার জন্য সবসময় চকলেট পকেটে রাখি, একমাত্র শালি বলে কথা। দাও। আর শোনো। বলো। আপুর দিকে ওভাবে তাকিয়ে থাকো কেন? কেউ দেখলে কি ভাববে বলো তো? কি করব তুই বল, ওর আপুর থেকে চোখে ফেরাতে পারছি না। ও, এই ব্যাপার। কিন্তু এভাবে হা করে তাকিয়ে থাকতে কেউ দেখলে মানুষ কি ভাববে তুমিই বলো। সেটাও কথা, তবে দেখা যাবে। চল এখন। চলো। অনুষ্ঠান শেষে নিজের রুমে চলে আসলাম। অবাক করার বিষয়, নীরাকে একবারও আমার সামনে দেখলাম না। মনে হয় অনেক কষ্ট পেয়েছে। কি করব, আমি তো একজন, কতজনকে ভালোবাসা যায়। পরে সরি বলে দেব। রুমে এসে মায়ের কথা ভাবছি, দেখে একটা কল করে টুট টুট। হ্যালো, কি হলো? কথা বলছো না কেন? কি বলবো? যা বলার জন্য কল দিয়েছো সেটা বলবে। আমি তো আমার মায়াপরীর কণ্ঠস্বর শুনতে কল দিয়েছি। তাহলে শোনো, আমি আর রুহি কথা বলছি, তুমি বসে বসে শোনো। কি? আপু তোমার সাথে? আমার কিউটি পাইটা নিজের ভাবিকে ছাড়া থাকতেই পারে না। বলো। দে দে, আমার কাছে দে। নে। কি ব্যাপার, এত রাতে কল দিয়েছিস যে? একটুও থাকতে পারছিস না মায়াকে ছাড়া? না আপু, মানে না কিছু না। এখনই এই অবস্থা, বিয়ের পর তো বইয়ের আঁচল ধরে থাকবি। দেখ তুই কি যে বলিস তুই। এখন কি আরো কথা বাকি আছে নাকি শেষ? কথা বলতে দিলি কখন? কি আমি তোকে কথা বলতে দেই না? না, তুই তো আমার সুইট আপু, তুই না দিলে কে দিবে? আর পাম দিতে হবে না। মায়া, এই নে। কি বলবো, ঘুম আসছে না। কেন, কি হলো আবার তোমার? না সেরকম কিছু না, কিছু দিলে ঘুম আসবে। কি কিছু? আরে ওই যে প্রথম দিন দিলে। যাও, কি বলো? রুহি আমার সাথে। আমি কিছু জানি না, এখনই দিবে। ফোন দিলেই তো হবে। চালিয়ে নেব। দুষ্টু একটা। একটু দেরি করো, একটু ব্যালকনিতে গিয়ে দিচ্ছি। দাও। শুনতে পাইনি। এবারও শুনতে পাইনি। কি? রাখলাম, বাই। আরে রাগ করছো কেন বাবু? আমি তো মজা করছিলাম। আচ্ছা রাখি। এখন রুহি আবার কি না কি ভাববে। আপু আবার কি ভাববে? তবু। ওকে বাই। এখন ভালো লাগছে, সারাদিন অনেক কাজ করেছি, যাই একটু ঘুমিয়ে নেই। ঘুমিয়ে গেলাম, সকালে কারো ফোনে ঘুম ভাঙলো। হ্যালো। এখনো ওঠোনি? না, আর একটু পরে উঠবো। ওকে, ঘুমাও আর তাড়াতাড়ি ওঠো। কেন, কিছু দরকার? না তেমন কিছু না, একটু ডাক্তারের কাছে যেতাম। ডাক্তারের কাছে কেন, কি হয়েছে তোমার? আরে হাত তো প্রায় ঠিক হয়ে গেছে, তাই দেখাতে যেতাম আর কি। ও, আজ তো বিয়ে, আমরা বিকেলে যাব। ওকে, ঘুমাও আরো। বাই। তারপর আবারও ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পরে জিনাতের ডাকে ঘুম ভাঙলো। ধ্যাত, এত স্বাদের ঘুম আমার। নিলয় ভাইয়া ওঠো, খাবে না? তুমি যাও, আমি আসছি। ওকে, তাড়াতাড়ি আসো। উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম, হালকা নাস্তা করে হালকা কাজে লেগে গেলাম। বিয়ের অনুষ্ঠান বলে কথা, কাজ না থাকলেও কাজের অভাব হয় না। মায়ার রুমে গেলাম, কিছুক্ষণ পরে আসবো। আয়। তুই আবার বলেও কারো রুমে যাস, আগে জানা ছিল না রে। ভেরি ফানি, কিন্তু আমার হাসি আসলো না। তা কি মনে করি? আচ্ছা চলে যাচ্ছি। আরে রাগ করিস কেন, আমি তো মজা করছিলাম। তুই কি জানিস না এই রুমে কেন আসি আমি?
তা কি আর আমার অজানা? সেটাও কথা। হুম যে জন্য আসা। বল। এদিকে আয় একটু। হুম মায়াকে সুন্দর করে সাজাবি আজ। কালকের সাজ সুন্দর হয়নি। হবে না কেন? দেখতে হবে না বোনটা কার। হয়েছে, আর পাম দিস না তো। রাখ তোর হাসি। রাখলাম, যা বললাম মনে যেন থাকে। আমাকে ট্রিট দিবে কে? আমি দিব, কিন্তু তোর বিয়ের পরে। কেন? বিয়ের পর কেন? তোর জামাইকে দিয়ে বিল দেওয়াবো। দাঁড়া, তোর বিল দেওয়ানো ছুটেছি। আমাকে আর পাইকে। রুমে চলে আসলাম, একা একা ভালো লাগছে না। এমন সময় জিনাত আর নিশার আগমন। কি করছো নিলয় ভাইয়া? এই, তোর এত কিছু জানার কি দরকার রে? আমি জিজ্ঞেস করলে তোর কি? জানিস না আমার কি? আরে যখন দেখি তখনই ঝগড়া করো কেন তোমরা? না কিছু না, এমনি। আর ঝগড়া করবে না, ঝগড়া করা ভালো না। তা এখন কি মনে করে? তোমরা রেডি হবে না? সেই জন্যই তো তোমার কাছে আসা। মানে কি? কোন কালার ড্রেস পরবে? আমার একটা কালার, যেটা সামনে আসে সেটাই। আরে বলো তো। নেভি ব্লু শার্ট পরবো। ওকে, বাই এখন। আরে কিছুই তো বুঝলাম না। তুমি বুঝবে না নিলয় বুদ্ধু ভাইয়া। হি হি হি। চলে গেল ওরা দুজন। আমি দিলাম মায়াকে ফোন। টুং টুং টুং। হ্যালো। কি করছো এখন? এই তো রেডি হচ্ছি। কি ড্রেস পরবে? লেহেঙ্গা পরবো। ওকে তাহলে রেডি হও এখন, বাই। ওকে বাই। তারপর আমিও গোসল করে রেডি হয়ে নিলাম। নেভি ব্লু একটা শার্ট আর জিন্স। নিচে গেলাম, মামাদের সাথে নামাজ পড়তে চলে গেলাম। নামাজ শেষে বাসায় ফিরে দেখি মানুষ আসা শুরু করে দিয়েছে। মায়ার সাজ আজ শেষ হবে কিনা কে জানে। আমি আব্বু আম্মুর সাথে কথা বলছি। আম্মু বারবার আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। কিছুই বুঝলাম না। আবার বলে আমি নাকি বড় হয়ে গেছি। অবশ্য ভুল কিছু বলেনি, বয়স তো আর কম হলো না। হঠাৎ আমার দৃষ্টি শির দিকে যেতেই আমি অবাক হয়ে গেলাম। কি বলবো, মুখের ভাষা হারিয়ে ফেলেছি। উফ, মেয়েটা এত মায়াবী কেন? নেশায় পড়ে গেলাম। হা করে তাকিয়ে আছি। আপু আর মায়া একসাথেই আসছে। এই নিলয়, হা করে তাকিয়ে থাকতে কতবার না করেছি। মশে ঢুকে যাবে তো। ধ্যাত, দিলি তো ধ্যানটা ভেঙে। এখন আমার সব দোষী, তাই না? বাদ দে, মায়ের সাজ কেমন হয়েছে? কি বলবো, মুখের ভাষা হারিয়ে গেছে। তাই? রে, থ্যাংক ইউ দিদু। ওই, আমাকে একদম দিদু দিদু করে বলবি না, নিজেকে বুড়ি বুড়ি মনে হয়। ওকে, আমি গেলাম। তুই মায়াকে দেখ, কিন্তু সাবধান। কি সাবধান? হা করে তাকিয়ে থাকিস না, মশা ঢুকে যাবে। চেষ্টা করব। ওকে, গেলাম। বিয়েতে মনোনিবেশ করলাম। মাঝে মাঝে দুই একটা ময়দা সুন্দরীর দিকে চোখ যাচ্ছে। যদিও আমার চোখ শুধু মায়াপরীর দিকেই, তবুও সামনে এসে পড়লে কি করার। বিয়ে উপভোগ করছি আর মায়াপরীকে দেখছি। মায়াও আমার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে। হাসিতে মায়াকে আরো ভালো লাগছে। এমন সময় কারো আগমন। হ্যাঁ, ওনাদেরই। আরে নিলয় ভাইয়া, একা একা দাঁড়িয়ে কি করছো? একা একা কোথায়? তোমরা আছো তো সাথে। আমরা তো মাত্র আসলাম। ওই আর কি। আমাকে কেমন লাগছে? লজ্জায় মাটিতে পড়ে এমন করে জিনাত প্রশ্নটা করলো। আয়নায় দেখে আসনি? দেখেছি তো, তবুও তুমি বলো। কি বলবো আর আমি? দেখেছই যখন। তুমি বলো তো। এই নিশা, তুই বলতো জিনাতকে কেমন লাগছে? তোমাকে প্রশ্ন করেছে, তুমিই বলো। আমি বললে আমাকে মার দিবে। ও ভালোই লাগছে তোমাকে দেখে। একটা পাগল টাগল পাই নাকি? পাগল দিয়ে কি করবে? আরে তুমি কি চিরকুমারী থাকবে নাকি? ধ্যাত, কি যে বলো না। তুমি থাকতে আমি চিরকুমারী থাকবো কেন? বলেই দৌড় দিল। বলে কি মেয়েটা, মাথা নষ্ট নাকি? ধ্যাত, কোথায় দিয়ে চলে আসলাম। বর চলে এসেছে। চলে গেলাম বিয়ের মঞ্চে। সবাই খুব আনন্দ করছে। নীলার দিকে তাকিয়ে দেখে আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। কি করব, আমার তো আর কিছু করার নেই। এদিকে নীরাও আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। নিজেকে অপরাধী মনে হচ্ছে অনেক। যাই হোক, বিয়েটা ভালোভাবে সম্পন্ন হয়ে গেল। নীরাকে রাতে ছাদে আসতে বললাম। যাই হোক, নীলাকে নিয়ে বরপক্ষ চলে গেল। বাসার সবাই একই সাথে খুশি আর দুঃখিত। সন্ধ্যার কিছুক্ষণ আগে মায়াকে নিয়ে হাসপাতালে গেলাম। ডাক্তার সাহেব সবকিছু দেখে বললেন, সব ঠিক আছে, আরো কিছুদিন ওষুধ খেলেই পুরোপুরি সেরে যাবে। তারপর মায়াকে নিয়ে বাসায় চলে আসলাম। মায়া নিজের রুমে চলে গেল। আমিও আমার রুমে চলে গেলাম। খুব খুব ক্লান্ত লাগছিল, তাই একটু বিশ্রাম নিয়ে নিলাম। তারপর মায়াকে ফোন দিলাম। টুট টুট। বলো।
কি করছো এখন? এই তো একটু বিশ্রাম নিচ্ছিলাম। আর কি? ছাদে আসো একটু। এখন অনেক রাত হয়েছে। ইচ্ছা করলে আসো, আমি গেলাম। আরে কথা শেষ করার আগেই কেটে দিলাম। আমি জানি মায়া না এসে পারবে না। ছাদে গিয়ে দেখি নীরা এক কোণে দাঁড়িয়ে আকাশের দিকে আছে। বলো, হঠাৎ ছাদে ডাকলে যে? কিছু কথা ছিল তাই আর কি। বলো কি কথা? একটু দেরি করো। কিছুক্ষণ পরে মায়ার আগমন। বলো, এত জরুরি তলব কেন? আমার কিছু বলার আগেই ফোনটা কাটলে কেন? হয়তো নীরাকে খেয়াল করেনি। নীরা মায়াকে দেখে ভূত দেখার মতো চোখ করে ফেলেছে। হয়তো মায়ার মুখ থেকে এটা আশা করেনি। এদিকে মায়ারও একই অবস্থা। মায়া কি বলতে কি বলে ফেলেছে বুঝতে পারছে না। মায়াও নীরাকে এখানে আশা করেনি। আরে নীরা, তুই এখানে? আমারও তো একই প্রশ্ন, তুমি এখানে কিভাবে? আমি পিছন থেকে মায়াকে হালকাভাবে জড়িয়ে ধরে নীরাকে বললাম, উনি সেই মায়া যার কথা আপনাদের বলেছিলাম। কি? কিন্তু কথা শেষ করতে দিলাম না। কি মায়া আমার সিনিয়র, তাই তো? আমি তো ওই দিনই বললাম মায়া আমার 1 বছরের সিনিয়র। তবে এই মায়া যে সেই মায়া সেটা ভাবিনি। তোমরা কি বলছো কিছুই বুঝতে পারছি না। এত বুঝে কি হবে? এটা আগে জানলে কখনোই তোমাকে ভালোবাসতাম না। মানে কি নীরা, কি বলছিস সেগুলো? তোমাদের যেদিন সব বললাম ওই দিন রাতেই মায়া আমাকে অ্যাকসেপ্ট করেছে। ওই দিন রাতে মানে সব বললাম। জানো নিলয়, এখন আর কোনো কষ্ট লাগছে না, কেননা মায়া তো আমারই বোন। বুঝতে পেরেছি। চলো, এখন অনেক রাত হয়েছে। আর কারো সামনে কাউকে জড়িয়ে ধরে লজ্জা শরমের কি মাথা খেয়েছো? অন্য কাউকে ধরেছি নাকি? পাগল হয়ে গেছো পুরোপুরি। তুমি তো করলে। হয়েছে, চলো এখন, পাগল একটা। চলো। চলে আসলাম ছাদ থেকে। একটু হালকা লাগছে। নীলাকে বলতে পারলে আরো ভালো লাগতো। আর জিনাতের কথা কি বলবো, ও তো পুচকি মেয়ে একটা। এমনিতেই ওর মাথার ভূত নেমে যাবে। অনেক ক্লান্ত লাগছে, তাই এসেছি, ঘুমিয়ে পড়লাম। আরো কিছুদিন নানু বাসায় থাকলাম। আমরা সবাই একসাথে একই ট্রেনে আসলাম। বাসায় আসলাম অনেক দিন পরে। বাসায় আসতেই রাত্রি আপুর ফোন। হ্যালো নিলয়। বলো, কেমন আছো? কেমন আছি জানো না, তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো। ও ভালো। তা হঠাৎ কি মনে করে মনে পড়লো? হ্যাঁ, বলতে ভুলেই গিয়েছিলাম। কি সেটা? রুহি কোথায়? আপু তোর রুমে। কেন বলো তো? এই সপ্তাহের শেষে আমার বিয়ে। ও খুব ভালো, কংগ্রাচুলেশনস। তুমি তো রাজি হলে না, তাই আপু দেখা ছেলেকে বিয়ে করছে। সরি আপু, আমার কিছু করার নেই। তুমি খুশি থাকলে চলবে। সে তো অনেক লম্বা কাহিনী, পরে কখনো সময় করে বলবো। ওকে, বিয়ের আগে বাসা সবাই চলে এসো কিন্তু। চেষ্টা করব। চেষ্টা করলে হবে না, আসতেই হবে। মায়াও আসবে, চিন্তা করো না। মায়া আসলে তো আমার বাইকের পিছনেই আসবে। তাহলে তো ভালোই। আচ্ছা, আজ তাহলে রাখি। যাক, ভালোই হলো। রাত্রি আপুর বিয়ে, মজা করব অনেক। দেখি একটু মায়াকে ফোন করে। টুট টুট। হ্যালো। ঠিক মতো পৌঁছে গেছো তো? তোমরা ঠিক মতো পৌঁছেছো তো? তাহলে এখন রেস্ট করো। তুমিও ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিয়ে নিলাম। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। কতদিন ধরে আড্ডা দেওয়া হচ্ছে না, তাই আজ জমিয়ে আড্ডা দিতে হবে। আলামিন আর রাফিকে ফোন করে আসতে বললাম। আমিও বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই আমার গন্তব্যে পৌঁছে গেলাম। ওরা এখনো আসেনি। আমি একা একা বসে আছি। দিচ্ছি, বসো একটু। মামা, চা দাও। একটু পরে ওরা দুজন চলে আসলো। কিরে মামা, কতদিন পর দেখা। কেমন আছিস? খুব ভালো। অনেক খুশি খুশি লাগছে তোকে। ব্যাপারটা কি রে, নানু বাসায় গিয়ে নতুন কাউকে পেয়ে গেছিস নাকি? ধ্যাত, কি যে বলিস। তাহলে কারণটা কি? হয়েছে কি, সব বললাম মায়ার কথা। তাহলে তো মামা তোর লাইফ সেট হয়ে গেছে। চল একটু ঘুরে আসি। চল। তারপর 3 জন ঘুরতে গেলাম। অনেক ফাইজলামি করলাম। এটা আমাদের ছোটবেলার অভ্যাস। এমন সময় মায়ার ফোন। বলো। কোথায় তুমি? এই তো রাফি আর আলামিনের সাথে আড্ডা দিচ্ছি। জরুরি কাজ আছে নাকি? এমনি না, এমনি। কেন, কোনো দরকার? একটু দরকার। কি দরকার? একটু শপিং করতে যাব ভাবছিলাম আর কি। আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। ওকে, বাই তাহলে। আজ তাহলে যাই রে, মায়াকে নিয়ে একটু শপিং করতে যাব। ওকে, বাই।
ওদের কাছ থেকে বিদায় নিয়ে মায়াদের বাসার সামনে আসলাম। দিলাম মায়াকে ফোন। হ্যালো, কোথায় তুমি? এই তো বাসার সামনে। এত তাড়াতাড়ি? তুমি বলেছো, আর আমি কিভাবে না আসবো? ভেতরে আসো তাহলে। না না, এখন ভেতরে আসলে আন্টি কি না কি ভাববে। এত কিছু তোমাকে ভাবতে হবে না, আমি আসতে বলেছি, আসবে। রাগ করো কেন? আসছি তো। গুড বয়। কি আর করার, গেলাম বাসায়, কলিং বেল দিলাম। একটু পরে নিশা দরজা খুলে দিল। আরে নিলয় ভাইয়া, তুমি? কেন, আমাকে আশা করিসনি? না তো। ও, কি ব্যাপার? আপুকে না দেখে থাকতে পারছো না বুঝি? অনেক পেকে গেছিস তো। হিহি, ভেতরে আসো। আন্টিকে দেখছি না যে। আম্মু তো একটু উপরের তলার আন্টির সাথে দেখা করতে গেছে। ও, তারপর সোজা মায়ের রুমে চলে গেলাম। গিয়ে দেখি রেডি হচ্ছে। এখনো রেডি হওয়া শেষ হলো না। তুমি এসে গেছো? বলো। অতঃপর কিছুক্ষণ পরে মায়ার রেডি হওয়া শেষ হলো। আমরা যেই বেরোবো সেই আন্টির সাথে দেখা। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ভালো। বাসার সবাই কেমন আছে বাবা? সবাই আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা তাহলে যাও, আবার বেশি রাত হলে সমস্যা হয়ে যাবে। আমি যেতাম মায়ের সাথে, কিন্তু আমার শরীরটা বেশি ভালো না তো বাবা, তাই আর কি। তোমার কোনো সমস্যা হবে না? না না আন্টি, কি যে বলেন, কোনো সমস্যা হবে কেন? মা, তাহলে আমরা গেলাম। একটা ব্যাপার বুঝতে পারলাম না, মায়ার আম্মু আমাকে দেখে কেমন খুশি খুশি কেন, বুঝলাম না। ধ্যাত, মায়াকে নিয়ে চলে গেলাম মার্কেটের উদ্দেশ্যে। আমাকে জড়িয়ে ধরে বসেছে। কি যে ফিলিংস হচ্ছে বলে বোঝানো যাবে না। রাত্রি আপুর নাকি বিয়ে। ফোন দিয়েছিল। কি বললো ফোন দিয়ে? কি বলবে, এই কেমন আছি, কি করছি, এই তারিখে বিয়ে, এই আর কি। আর কিছু বলেনি? আরো বললো আমি নাকি খুব ভাগ্যবতী, আর তুমি ছেলেটা খুব ভালো, আর তোমাকে যেতে খুব ভালোবাসি, এই তো। আমি আর ভালো। চলে আসলাম মার্কেটে। এই নামো, আমি বাইকটা পার্ক করে আসছি। তাড়াতাড়ি এসো। বাইকটা পার্ক করে মায়াকে নিয়ে ভেতরে গেলাম। কি কিনবে? এই তো রাত্রির বিয়ের জন্য আর হলুদের জন্য শাড়ি আর কসমেটিক্স। ওকে, আগে শাড়ির দোকানে চলো। অনেকগুলো শপিং করলাম। কি কি কিনলাম সেগুলো রাত্রি আপুর বিয়ের দিন বলবো। শপিং শেষ করে মায়াকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম। বলো কি খাবে? শুধু কফি? ভাইয়া 2টা হট কফি দেন তো, যেটা ঠান্ডা হতে প্রায় 2 ঘন্টা লাগে। মজা নেওয়া বন্ধ করো তো। আজ কি হয়েছে জানো? কার হলো? কবে হলো? মিষ্টি কই? নিলয়। সরি, রাগ করো কেন? আমি তো মজা করছিলাম। আম্মুকে সব বলে দিয়েছি। কি সব বলে দিয়েছো? মানে সব বলে দিয়েছি। আমার আম্মুকে নাকি তোমার আম্মুকে? দুজনকেই। এই রে। আরে শোনো তো। আর কিছু কি বাকি রেখেছো? সবাই রাজি। কি? আরে হ্যাঁ। কিভাবে কি হলো একটু বুঝিয়ে বলবে? নীলাদের বাসায় থাকতেই তো সব বলা হয়ে গিয়েছিল। আর তুমি আমাকে এখন বলছো? আচ্ছা বলো। রুহি প্রথমে আম্মুর সাথে পরিচয় করিয়ে দিল, তারপর জিজ্ঞেস করলো সবকিছু। আম্মু মনে হয় আগে থেকেই সব জানতো। তারপর আর কি, আমাকে অনেক আদর করেছে। আর আম্মুর সাথেও কথা বলেছে। কি? আন্টির সাথেও আম্মু কথা বলে ফেলেছে? হ্যাঁ বাবা, বলো। এই আমি তোমার বাবা হতে যাব কেন? এই তো এমনিতেই বলেছি। তারপর আন্টি আর আম্মু কি কথা বলেছে? এটা তো এমনিতেই বলেছি। আম্মু প্রথমে না বলেছে, আমি বড় তাই, কিন্তু পরে তোমার আম্মু সব বুঝিয়ে বলার পরে রাজি হয়ে গেছে। বলেছে একমাত্র ছেলে, তোমার খুশিটাই নাকি সব, সমাজের মানুষ যা খুশি বলো, তুমি খুশি থাকলেই হবে। তাই? এত কিছু হয়ে গেল, আমি টেরি পেলাম না। যাক, এটা ভালো হয়েছে, সবাই রাজি। না হলে আমি মায়াকে ছাড়া কিভাবে থাকবো? দুজনে কফি খেয়ে চলে আসলাম মায়াকে বাসায় ড্রপ করার জন্য। ওদের বাসার দিকে যাচ্ছি। আচ্ছা মায়া পড়ি। বলো। যখন সবাই রাজি হয়ে গেল তখন তোমার কেমন লাগলো? মানে তোমার অনুভূতি কিরকম ছিল তখন? কিরকম থাকবে, কিন্তু আমি ভাবিনি এত সহজেই সবাই মেনে নেবে ব্যাপারটা। আম্মু তো আগে থেকে সব জানতো। তা আমাকে বলনি কেন? আরে তখন তুমি আমার সাথে ঠিকমতো কথাই বলতে না। ও, এত কষ্ট দিয়েছে বাবুটাকে? একটু। আচ্ছা, আর কষ্ট দেব না বাবুটাকে। খুশি? খুব খুশি। বাইকের মধ্যে আলতো করে একটা বসিয়ে দিল আমার গালে। আমি আর কিছু বললাম না, চুপ করে গাড়ি চালাতে লাগলাম। একটু পরে মায়াদের বাসার সামনে চলে আসলাম। এসে পড়েছি। এত তাড়াতাড়ি কেন, কি হয়েছে? আরো কিছুক্ষণ পরে আসতাম। না, সেটা বলবে তো। কি করবে তুমি? নিশাকে আসতে বলো একটু নিচে। কেন? বলো তো, এত প্রশ্ন করে কেউ?
ওকে। একটু পরে নিশা আসলো। কিরে, ঘুরতে যাবি আমাদের সাথে? না, আমার ক্লাস টেস্ট পরীক্ষা আছে। তাহলে এগুলো নিয়ে যা, আর এটাতে তোর চকলেট। হুম। আর শোন, বলো। আন্টিকে বলিস একটু দেরি হবে আসতে আমাদের। ওকে, বাই। ওকে কিউটি। গাড়ি ঘুরিয়ে এবার আমাদের বাসার দিকে চলে গেলাম। যেহেতু আমাদের বাসা থেকে মায়াদের বাসা বেশি দূরে না, তাই তাড়াতাড়ি পৌঁছে গেলাম। আরে বাসায় আসলে কেন? লোকে দেখলে কি ভাববে? লোকের যা ভাবার সেটা বাসায় না নিয়ে আসলেও ভাবে। ও এখন চলো তো। আর কি করার আছে, চলো। শুরু হয়ে গেল কলিং বেল, বিস্ফোরণ দিতেই আসি। আরে আরে কি করছো? ওই হতো। আরে মায়া মা, তুমি? কি মায়া এসেছি? চোখে কি ইদানিং কম দেখিস নাকি? তুই চুপ কর তো, যা নিজের রুমে যা। বাহ, আমি এখন পর হয়ে গেলাম। তুমি ভেতরে আসো তো, ওর কথায় কিছু মনে করো না। জি আম্মু। আরে বাস, এখন থেকে আম্মু। এই তোরা কি রে? তুই তোর রুমে যা। আমার জানুটা আজ প্রথমেই বাসে এসেছে, আর তুই যা নিজের রুমে যা। মায়া চল আমার রুমে। চলে গেলাম নিজের রুমে, একটু বিশ্রাম নিতে থাকি। ওনারা তো এখন নতুন মানুষ পেয়ে গেছে, তাই আমাকে ভুলে গেছে। একটু বিশ্রাম নিয়ে দেখতে গেলাম আমার মায়াপরিটা কোথায়। গিয়ে দেখি আপু আর মায়া কথা বলছে। আমাকে দেখতেই, এই তোর এখানে কি? তুই জানিস না আমার এখানে কি? চুপ করে এখানে বসে থাক। কি করার, চুপ করে ওনাদের কথা শুনছি। একটা নিরীহ ছেলেকে কিভাবে কষ্ট দিচ্ছে। থাক, সে কথা আর নাইবা বললাম। কিছুক্ষণ পরে আম্মু খাওয়ার জন্য ডাক দিল। চাই কিছু খেয়ে নেই। আম্মু আমাকে খাইয়ে দাও। এত বড় হয়ে গেছিস, এখন নিজের হাতে খা। মায়া মা, তুমি আমার কাছে বসো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। এত বড় অপমান আমাকে! ধ্যাত, খাবই না। যেই ভাবা সেই কাজ। নাকে চলে গেলাম নিজের রুমে। ধ্যাত, আমার প্রিয় খাবারগুলো ফেলে কেন আসলাম? এদিকে খুব খিদেও পেয়েছে। কি করার, রাগ যখন করেছি শুয়ে থাকি। কিছুক্ষণ পরে দরজায় কারো নক শুনতে পেলাম। খোলা আছে। চলে আসলে কেন? এমনি, খিদে নেই। এদিকে তাকাও। আমার কাছে মিথ্যা কথা বলছো? এদিকে আসো, খাইয়ে দিচ্ছি। না, কষ্ট করার দরকার নেই। ইদানিং কেউ এক লাইন বেশি কথা বুঝে ফেলছে, তার অবস্থা কি যে হবে আল্লাহ তাআলাই জানেন। না না, কি যে বলো, কেউ বেশি বোঝে না। এখন আমি মায়ার রাগ দেখিনি, তবে দেখে মনে হয় রাগলে একদম লবণ ছাড়াই কাঁচা খেয়ে ফেলবে। গুড বয়। এখন গুড বয়ের মতো হা করো। কি আর করার, খেয়ে নিলাম। মায়া খাইয়ে দিচ্ছে, আমি অপলক দৃষ্টিতে মায়ার দিকে তাকিয়ে আছি। ওই কি দেখো ওইভাবে? তোমাকে দেখি। আমাকে আগে দেখোনি নাকি? হাজারবার দেখলেও তোমাকে নতুন লাগে। ধ্যাৎ, কি যে বলো। খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে নিলাম। দেখি আম্মু, মায়া আর আপু গল্প করছে। আজকে বাসায় যেতে হবে। আম্মু আজ তাহলে আসি। এই রুহি, গেলাম রে।